তো নবমপতি আমাদের আগের দিন শেষ হয়েছে। আজকে আমরা কর্মপতি নিয়ে আলোচনা করব। কর্মপতি অর্থাৎ জাতকের কি ধরনের কর্ম, কোথায় কর্ম, কর্মভাব কার সাথে কানেক্টেড, কি রিলেটেড কর্ম, কর্মের ধরন কেমন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আমরা পুরোনো ক্লাসগুলোতে যেমন এটুকু বুঝতে পেরেছি যে ভাবের অধিপতি যে ভাবের সাথে যে ভাবে গিয়ে অবস্থান করে, সেই ভাবের অধিপতি এবং সেই ভাবের কারক তত্ত্ব মিশে গিয়ে একটা মিক্সড রেজাল্ট বেরোয় বা প্রেডিকশন করা যায়। ঠিক তেমনি এক্ষেত্রেও সেটাই হবে। যদি কোনো ব্যক্তির কর্মপতি অর্থাৎ দশমপতি যদি প্রথম ভাবে বসে অর্থাৎ লগ্নে বসে, তাহলে কি কি রেজাল্ট হতে পারে? ব্যক্তি নিজের ক্ষমতাতেই কর্মে উন্নতি করবে, ব্যক্তি আত্মনির্ভরশীল হবে, নিজের প্রচেষ্টাতেই জীবনের সমস্ত যোগ্যতা অর্জন করবে। বোঝা গেল? যেহেতু হ্যাঁ স্যার অনেকে মনে হয় জয়েন্ট হতে পারছে না, মেসেজ দিচ্ছে বারবার। সবাইকে তো অ্যাড করেছি আমি, আর কে কে পাচ্ছে না? অর্পিতা দি ফোন করছে, এক সেকেন্ড। দিদি বলুন কি সমস্যা? একবার রিলগ ইন করা যেতে পারে কি? মানে আপনি আরেকবার ট্রাই করে দেখুন। হ্যাঁ, ঠিক আছে। কোথায় ছিলাম? মোটামুটি আশা করি সকলেই চলে এসছে। ওকে, তাহলে আমরা আবার শুরু করি। আমরা এতক্ষণ জাস্ট অন্য নিয়ে আলোচনা করছিলাম, এখন আমরা শুরু করব হচ্ছে দশমপতি নিয়ে আলোচনা করব, কারণ নবমপতি অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। আর আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা গ্রহের দুটো ভাব আছে, একটা হচ্ছে জীব কারক তত্ত্ব, একটা হচ্ছে জড় কারক তত্ত্ব। ঠিক আছে, প্রত্যেকটা গ্রহের দুটো ভাগ আছে। ঠিক আছে, জীব কারক এবং জড় কারক। জীব কারক কি? যে সমস্ত মানে কারক তত্ত্বের মধ্যে জীবন নিহিত থাকে, জীবন মানে জীবের অস্তিত্ব পাওয়া যায়, সেটাই জীব কারক। আর যে সমস্ত কারক তত্ত্বের মধ্যে জীবের অস্তিত্ব পাওয়া যায় না, সেটাই হচ্ছে জড় কারক। এবার জীব কারক যেমন আমি সূর্যদেবের উদাহরণের ক্ষেত্রে আমরা বলেছিলাম, সূর্যদেব যেমন পিতা হচ্ছে বাবা, বাবা হচ্ছে একজন জীব কারক। ঠিক আছে, সূর্যদেবের অবস্থান থেকে ব্যক্তির জন্মছকে সূর্যদেব যেভাবে অবস্থায় থাকবে, সেখান থেকে ওই ব্যক্তির বাবার সম্পর্কে আমরা প্রেডিকশন করতে পারি, ওই ব্যক্তির পিতা সম্পর্কে আমরা প্রেডিকশন করতে পারবো। ঠিক তেমনি সূর্যদেবী আবার জড় কারক তত্ত্বের মধ্যে সরকারি অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপরে আছে আপনার কি বলে ইগো। ঠিক আছে, সূর্যদেব ভীষণ ইগোর কারক, নেতৃত্বের কারক। ঠিক আছে, তারপর হচ্ছে রাজা সুলভ আচরণ, সূর্যদেব, এগুলো হচ্ছে জড় কারক তত্ত্বের মধ্যে পড়ে। ঠিক তেমনি চন্দ্রমার মধ্যে রয়েছে, শুক্রের মধ্যে রয়েছে, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। চন্দ্রমা হচ্ছে মায়ের কারক, আবার ওই চন্দ্রমায় জলের কারক, লিকুইড ক্যাশের কারক। ঠিক আছে, চন্দ্রমা ট্রাভেলিং এর কারক। এগুলোর মধ্যে কিন্তু আমরা জীব তত্ত্বের কোনো অস্তিত্ব পাই না, তাই এগুলোকে জড় কারক তত্ত্ব ধরবো। আর জীব কারক তত্ত্ব কি? চন্দ্রমার ক্ষেত্রে মা, শুক্রের ক্ষেত্রে কি? স্ত্রী, মেয়েদের ক্ষেত্রে বোন। মঙ্গলের ক্ষেত্রে কি? মঙ্গল হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড, আর ছেলেদের ক্ষেত্রে ভাই। বোঝা গেল? আবার এই মঙ্গলই সাহসের কারক, যুদ্ধের কারক, ঠিক আছে, ধ্বংসের কারক, জেদের কারক। বোঝা গেল? মঙ্গল হচ্ছে তামার কারক। এগুলো হচ্ছে জড় কারক তত্ত্বের মধ্যে পড়ে। তো প্রত্যেকটা গ্রহের দুটো দিক আছে, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। তারপরে আমরা শুরু করে দিয়েছিলাম কি? কর্মপতি অর্থাৎ দশমপতি। দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করি, কর্মের স্টেটাস বিচার করি, যে ওই ব্যক্তি কর্মের কি অবস্থায় আছে, ওই ব্যক্তির কর্মের হচ্ছে গিয়ে স্থিতি কেমন আছে, কর্ম করে শান্তি পাচ্ছে না কর্মক্ষেত্রে নানা প্রকার অসুবিধার সম্মুখীন হচ্ছে, সেগুলো আমরা দশমপতি থেকে বিচার করব। আগের আমি একটু আগেও একই কথা বলেছি যে আগের ক্লাসগুলোতে আমরা যেমন ভাবের অধিপতি, তার একটা আলাদা কারক তত্ত্ব আছে, এবং উনি যে ভাবে গিয়ে বসেন সেই ভাবের সাথে দুটো মিক্স হয়ে একটা আলাদা প্রেডিকশন তৈরি করছে। ঠিক তেমনি দশমপতিও যে ভাবে বসবে সেই ভাবের কারক তত্ত্বের সঙ্গে তার কারক তত্ত্ব মিশিয়ে আলাদা একটা প্রেডিকশন বেরোবে। তো তাহলে দেখা যাক কোনো ব্যক্তির কর্মপতি
কোন কোন ভাবে অবস্থান করলে তার কি কি রেজাল্ট আসতে পারে। আমরা এই মাত্র বললাম যে দশমপতি যদি লগ্ন ভাবে অবস্থান করে তাহলে ওই ব্যক্তির মধ্যে কি হবে, কর্ম এবং নিজে যখন কানেক্ট হবে তখন ব্যক্তির মধ্যে কি হবে, সেলফ মেড মানে আত্মনির্ভরশীলতা আসবে, যাতে নিজের চেষ্টায় নিজের যোগ্যতায় জীবনে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, এরা সবসময় স্বাধীন চেতা, নিজের কর্মক্ষেত্রে নিজের পায়ে দাঁড়ানোই বেশি পছন্দ করে, এরা অন্যের আন্ডারে কাজ করতে পছন্দ করেন না। ঠিক আছে, এদের জীবনে কি হয়, কর্মজীবনে এদের পরিচিতি হচ্ছে এদের কাছে সব থেকে বড় জিনিস। ঠিক আছে, এদের পরিচিতি প্রাপ্তি হয় নিজের কর্মের মাধ্যমে। বোঝা গেল? এটুকু কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। তারপরে কি রয়েছে, যেহেতু সেলফ মেড হয় ব্যক্তি, এর মধ্যে না প্রচুর এক্সপিরিয়েন্স থাকে, প্রচুর হিউজ এক্সপিরিয়েন্স, কারণ নিজে হোঁচট খেয়েছে তারপর তো নিজে শিখেছে, তবে তো সেলফ মেড হয়েছে। তার জন্য এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবল থাকে। যে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন এরা মানে সহজেই ওই সংগঠনের প্রধান বা উঁচুতে পৌঁছে যায়। এদের মধ্যে না সারাদিন একটা কাজ পাগল একটা মেন্টালিটি থাকে। ঠিক আছে, তবে এদের জীবনে পেশাগত সাফল্য খুব দ্রুত আসে। অল্প বয়স থেকে এরা কেরিয়ার নিয়ে না সচেতন, এবং কেরিয়ারে বিশেষ সাফল্যতা এদের মধ্যে চলে আসে। এরা অতিরিক্ত কাজ পাগল বললাম, এটা হচ্ছে এদের নেগেটিভ পয়েন্ট। কাজ নিয়ে এরা মাঝে মধ্যে ইগোর সম্মুখীন হয়ে যায়। কর্মক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়ালি নিজে সবকিছু তিলে তিলে শিখে উঠেছে, তো এনার সামনে যদি কেউ এসে কিছু বলে এদের ভীষণ ইগো হার্ট করে। বোঝা গেল? তারপরে কি বললাম, যেহেতু এনারা কর্মক্ষেত্রে একটা উচ্চ পদে থাকে, তো এদের মধ্যে ইগো থাকাটা একদম স্বাভাবিক। বোঝা গেল? এটা একটা খুব ভালো পজিটিভ যোগ কিন্তু। হ্যাঁ, কর্মপতি যখন লগ্নপতির সাথে কানেক্ট হয়, এটা একটা খুব ভালো শুভ যোগ, এবং কর্মক্ষেত্রে এদের বিশেষ শান্তিও থাকে। এর কারণ ভাবত ভাবমের সূত্র কি বলছে, কর্মপতি কোথায় গেছে, কর্মভাব থেকে কেউ বলতে পারবে? চতুর্থ। হ্যাঁ, 10, 11, 12, 1 চতুর্থ ভাবে। চতুর্থ। চতুর্থ চতুর্থ অভিজিৎ দা হ্যাঁ, চতুর্থ ভাবে গেছে। হ্যাঁ, কারণ নবম ভাবে যেটা হচ্ছে, আমি যেটা জন্য বললাম, না না 10 প্লাস 10 মানে 20, 20 মাইনাস 19, না না 19 বুঝতে থেকে 12 পেরেছি। মাইনাস করলে 7, সেটাই বলি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমরা তো এখন ভাবের অধিপতি কোথায় বসছে সেই অনুযায়ী প্রেডিকশন করছি। হ্যাঁ, ঠিক আছে, এই প্রেডিকশনে কি করব, যে ভাবের অধিপতি নিয়ে ভাববো সেই ভাবকে আমরা লগ্ন হিসেবে ধরবো। এখন যেহেতু আমরা কর্মভাবকে নিয়ে পড়ছি, দশম ভাবকে লগ্ন হিসেবে ধরবো। দশম ভাবের অধিপতি নিজের সাপেক্ষে কোথায় গেছে, চতুর্থ ভাবে। চতুর্থ ভাব কি, লগ্ন। ঠিক আছে, তো চতুর্থ ভাব হচ্ছে সুখের ভাব, আরামের ভাব। ঠিক আছে, উনি কাজ করেই শান্তি পাবে, উনি কাজের মধ্যে শান্তি পাবে, ঘুমাতে ঘুমাতে কাজ করবে, বন্ধুদের মধ্যে গল্প করবে, তার মধ্যেও কাজের গল্প। আবার একই লজিক কর্মপতি যখন দশম ভাবে গিয়ে বসে, সরি লগ্নপতি যখন দশম ভাবে গিয়ে বসে, তার মধ্যে শুধু কাজের গল্প করলে ওরা শান্তি পায়। ঠিক আছে, অনেকদিন পরে তাহলে 6 বছর পরে কোনো বন্ধুর সাথে দেখা হলো, প্রথমেই ভালো মন্দ জিজ্ঞেস করা শেষ, তারপরে শুরু হবে কি কাজ, কাজ নিয়ে। এবার যদি এটুকু বোঝা গেল, তো এতটুকু বোঝা গেছে সবার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, বোঝা গেছে। ওকে গুড। আচ্ছা, এমন কি আরো কম্বিনেশন আছে যার দশমপতি লগ্নে? আশা করি নেই এখানে কেউ। ঠিক আছে, তো এবার যদি দশমপতি চতুর্থে আছে স্যার। আচ্ছা সেটাও আসছে, দেখা যাক কি হয়। এবার হচ্ছে দশমপতি দ্বিতীয় ভাবে চলে গেছে, তাহলে কি হতে পারে? দ্বিতীয় ভাব কি, পরিবার, তাই তো? দ্বিতীয় ভাব কি, ব্যাংকিং সেক্টর। দ্বিতীয় ভাব কি, মুখের বাণী। দ্বিতীয় ভাব কি, দ্বিতীয় ভাব হচ্ছে লিকুইড ক্যাশ। তো এবার এগুলো দিয়ে আমরা কি কিভাবে প্রেডিকশন করতে পারি, যে ওই জাতক পরিবার যেহেতু বলেছি পারিবারিক ব্যবসার সঙ্গে কানেক্টেড হতে পারে, ইয়েস অর নো? পারিবারিক ব্যবসার সঙ্গে হ্যাঁ, কানেক্টেড হতে পারে এবং সেই ব্যবসাকে উনি এগিয়ে নিয়ে যেতেও পারে,
এবং তারপরে বলছে কি পৈতৃক পেশা, পৈতৃক পেশা মানে মানে কি বলে পরিবার সূত্রে প্রাপ্ত কোনো পেশা হতে পারে। যে আগে এমন হতো না যে পরিবারের কোনো একজন ব্যক্তি অ্যাক্সিডেন্টাল ডেথের পরে তারই কর্ম তার ফ্যামিলি পার্সন পেয়ে যায়, সেই ধরনের কম্বিনেশন এদের ক্ষেত্রে হয়। তারপরে কি হচ্ছে, এরা বলছে কর্মের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন এবং সঞ্চয়ও করতে পারে। এদের মধ্যে সব থেকে ভালো যে মানে কর্মের দিক সেগুলো হচ্ছে ব্যাংকিং, ফাইন্যান্স, মানে ব্যাংকিং রিলেটেড যে কোনো কর্ম এদের জন্য বেশ সুইটেবল, কারণ দ্বিতীয় ভাবই হচ্ছে ব্যাংকিং, ব্যাংক ব্যালেন্স। ব্যাংকিং এর ক্ষেত্রে এরা খুব ভালো অবস্থানে যেতে পারে বা কর্মক্ষেত্রে এদের সফলতা আসবে। তারপরে আর কি বলেছি, এদের বাণী, বাণীর মাধ্যমে অর্থাৎ সেলস এজেন্টও হতে পারে, ঠিক আছে। তারপরে আবার কি বললাম, ও দ্বিতীয় ভাবটা হচ্ছে কি আমাদের খাদ্যাভ্যাসের ভাব, খাদ্য খাবার, ইয়েস অর নো? ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তো তাহলে খাদ্য রিলেটেড যে কোনো বিজনেস ইনি করতে পারে, ভালো রেস্টুরেন্ট খুলতে পারে, যে কোনো ক্যাফে খুলতে পারে, ফুড প্রসেসিং এর কোনো কাজ করতে পারে, এমনকি ক্যাটারিং বিজনেসও করতে পারে। ওকে, এটুকু বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। এবার যদি আমরা তৃতীয় ভাবে বসাই তাহলে কি হবে? তৃতীয় ভাব হচ্ছে কমিউনিকেশনের ভাব, তৃতীয় ভাব হচ্ছে কি আমাদের পরিশ্রমের ভাব, পরাক্রম, ভাই বোনের ভাব, ঠিক আছে, তারপরে প্রতিবেশী ভাব, এটা হচ্ছে তৃতীয় ভাব। তো এই ক্ষেত্রে কি কি হতে পারে? যোগাযোগের মাধ্যমে ইনকামটা আসতে পারে, যোগাযোগের মাধ্যমে তার ইনকামটা আসবে। একদম যোগাযোগ, সে ওই যে দ্বিতীয় ভাবে আমরা যেমন বলেছি না, ইনি সেলস এর কাজও করতে পারে কমিউনিকেশন করে, তো ইনিও সেলস এর মাধ্যমে ইনকাম করতে পারে, অথবা ইনি মিডিয়েটর হতে পারে। মিডিয়েটর মানে হচ্ছে এখান থেকে ওখান থেকে যোগাযোগ করে দিল, নিজে মাঝখান থেকে কমিশন নিয়ে নিল, এমনও হতে পারে। আচ্ছা, তৃতীয় ভাব হচ্ছে ছোট ছোট। স্যার, দ্বিতীয় প্রতি দশম আর দ্বিতীয় যে কানেকশন, এখানে কি আমরা গান বা কথা বক্তৃতা এই ধরনের কর্ম? হ্যাঁ, আমি বললাম তো দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাণীর কারক, ঠিক আছে, আমাদের বাণীর মাধ্যমে ট্যুর আমরা। ট্রাভেলের ব্যবসার সাথে যুক্ত থাকতে পারে। কে তৃতীয়বতী? তো তৃতীয় ভাবে তো দশমপতি তৃতীয় গেলে হ্যাঁ Yes, ট্যুর ট্রাভেলের yes. কোনো ব্যবসার সাথে যুক্ত থাকতে পারে। একদম একদম। এবার লজিক কি, লজিকটা বলে দিতে হবে তো, যে তৃতীয় ভাব হচ্ছে ছোট ছোট শর্ট ডিস্টেন্সের ট্রাভেলকে বোঝায়। আচ্ছা, তৃতীয় ভাব হচ্ছে ইন্টারনেটের ভাব বলেছিলাম, তো তাহলে ব্যক্তি আইটি সেক্টর থেকে ইনকাম করতে পারে। তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগের ভাব, তো ব্যক্তি মিডিয়া, সাংবাদিকতা, টেলিকমিউনিকেশন, আর কি কি হতে পারে? যেহেতু যোগাযোগ এখন তো অনলাইন হয়ে গেছে, কিন্তু একটা সময় তো অনলাইন ছিল না, তখন ছিল নিউজ পেপার, তাহলে ওই ব্যক্তি লেখালেখির মাধ্যমেও দুর্দান্ত সফলতা পেতে পারে। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তাহলে আজকে আমরা কিন্তু ওয়ান টাইপ অফ ব্যক্তির কেরিয়ার মানে কি হতে পারে সেটা আজকে শিখে নিচ্ছি কিন্তু, হ্যাঁ, যে কোনো ব্যক্তির কেরিয়ার কি কি হতে পারে সেটা কিন্তু আমরা আজকে শিখে নিচ্ছি। আচ্ছা, আরেকজন কে এলো দেখি, সুজয় দা এসছে। সুজয় দা জয়েন হতে অসুবিধা হয়নি তো? না না স্যার, অ্যাকচুয়ালি রবিবার না আমার মানে অ্যাকচুয়ালি প্রাইমারি ক্লাস থাকে, ওই জন্য ওইটাকে করে এসে তারপর আপনার আবার এটাতে ঢুকি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, অসুবিধা নেই। মানে অনেকে আজকে জয়েন হতে পারছিল না। যাই হোক, আজকে আমাদের কর্মপতি চলছে, হ্যাঁ। তো কর্মপতি অর্থাৎ দশমপতি যদি তৃতীয় ভাবে থাকে তাহলে আর কি কি হতে পারে? যেহেতু পরাক্রম এবং উদ্যোগ, যে কোনো নতুন নতুন রিস্ক রিলেটেড কর্মতে এনারা ভালো সফলতা করতে মানে হতে পারে এদের। সেনাবাহিনী বা এরকম ধরনের জব যেখানে। হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে, তবে এটা ভীষণ পরিশ্রমী হয়, কারণ তৃতীয় ভাবটাই হচ্ছে পরিশ্রমের ভাব। সেখানে কর্মক্ষেত্রে এদের পরিশ্রম করতে হয়, কর্মক্ষেত্রটাই এমন হয় যেখানে সাহস বা রিস্ক নিতে হয়। ওই দিদি বললো কি, যে তৃতীয় ভাবে যদি দশমপতি অবস্থান হয় তাহলে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস, ঠিক আছে, ট্রাভেলিং এজেন্টের বিজনেস, লজিস্টিক বিজনেস, ঠিক আছে। তারপরে ফ্র্যাঞ্চাইজি আরেকটা বিজনেসও হয়, অবশ্যই হয়, ফ্র্যাঞ্চাইজি হয়, হয় সেলস আরেকটা জিনিস মার্কেটিংও। হয়, অবশ্যই আরেকটা জিনিস খুব ভালো হয়, এটা হচ্ছে ডেলিভারি বয়ের কাজও করতে পারে, ঠিক আছে। ওকে,
তো তারপরে আবার কি কি হতে পারে, এদের কর্মক্ষেত্রে ভাই বোনেরা বিশেষ পরিমাণে সাপোর্ট করে, প্রতিবেশীদের কাছ থেকে এরা সাহায্য পায়। হয়তো দেখা গেল এমন একটা বিজনেস করছে যে প্রতিবেশী কেউ পার্টনার হতেই পারে, ভাই বোন পার্টনার হতেই পারে, না হয় না? এইবার যদি আমরা ভাবোদ্ভাবমের লজিকটা ইউজ করি, দশম ভাবকে যদি আমরা লগ্ন হিসেবে ইউজ করি, তাহলে এটা কত নাম্বার ভাবে এসে বসলো? ষষ্ঠ। ষষ্ঠ তো? হুম। হ্যাঁ, তো ষষ্ঠ ভাবই হচ্ছে কি? প্রতিযোগিতার ভাব, সংঘর্ষের ভাব। আমি তো প্রথমেই বলে দিলাম যে এই ধরনের জাতক বা জাতিকা কর্মক্ষেত্রে ভীষণ পরিশ্রম করতে হয় এদের, ঠিক আছে? কর্মজীবনে নানা প্রকার প্রতিদ্বন্দ্বী এদের চলে আসে, ঠিক আছে? 6 হাউস হচ্ছে কি? সংঘর্ষের ভাব, শত্রুতার ভাব। শত্রুতা মানে কি? প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে? এবার যদি কোনোভাবে কেতু কানেক্টেড হয়ে যায়, এই ধরনের ব্যক্তিদের যদি কোনোভাবে কেতু কানেক্টেড হয়ে যায়, হয় তৃতীয় ভাবের সাথে আর নয়তো দশম ভাবের সাথে, অর্থাৎ কর্মপতি বা কর্মের সঙ্গে কেতু কানেক্ট হয়ে গেলে, তাহলে ওই ব্যক্তির পেশার মধ্যে শুধু পরিবর্তন। কারণ কেতুর কাজই হচ্ছে কাট করা, এটা মাথায় রাখতে হবে কিন্তু। কেতু যে ভাবেই বসে থাকবে সেই ভাবের কারকতাকে উনি ডিসকানেক্ট করে দেয় ব্যক্তির জাতকের কাছ থেকে। কারণ কেতু হচ্ছে পূর্বজন্মের রেজাল্টকে বয়ে নিয়ে আসে। কেতুর বক্তব্য হচ্ছে তোমাকে মুক্তি দিতে হবে, তোমাকে এই জগৎ থেকে মুক্তি নিতে হবে। তো তোমার এই আমি যে ভাবে বসে থাকবো সেই ভাবের কারকতার সঙ্গে আমি তোমার কানেকশনই জুড়তে দেব না, তুমি যতই চেষ্টা করো জুড়তে দেব না, ঠিক আছে? তো কেতু যে ভাবে বসে থাকে সেই ভাবের থেকে নানা প্রকারের বাধা বিপত্তি, এমনকি ডিট্যাচমেন্টও হয়ে যেতে পারে, ঠিক আছে? এবার যদি কারো দশমপতির সঙ্গে কানেক্ট হয়ে যায় বা দশম ভাবে বসে থাকে, তাহলে ওই করবে যে বারবার কর্মের পরিবর্তন। এবার কর্ম ছাড়া তো ব্যক্তি জীবিতই থাকতে পারবে না, তার উপার্জন নেই। তো তখন ব্যক্তির মধ্যে বারবার কর্ম পরিবর্তনের একটা যোগ দেখা যায়। মনে থাকবে এটা? স্যার বলছি এটা যদি মূল চার্টে যদি না থেকে যদি নবাংশ চার্টে থাকে তাহলে? নবাংশ চার্টে আমরা পরে দেখবো, এখন না, তাহলে আমাদের টপিক হারিয়ে যাবে। নবাংশ চার্ট নিয়ে অলরেডি ক্লাস করাবো, ঠিক আছে সুজয়দা? না আমি বলছি সেখানেও কি প্রভাবটা তাহলে কি পড়বে, সেটাই আমি বলতে চাই। নবাংশ চার্টে ওর তো লগ্ন কি আছে, লগ্ন পাল্টে যেতে পারে, দশমপতির অবস্থান দেখতে হবে, ঠিক আছে? রাশি দেখতে হবে, ওটা আলাদা একটা ক্লাস, অনেক বড় ক্লাস। হ্যাঁ, তবে হ্যাঁ ইম্প্যাক্ট পড়বে, ইম্প্যাক্ট কিন্তু পড়বে। আচ্ছা, হ্যাঁ মানে এই ছোট উত্তরটাই চাইছিলাম, পরে তো ডিটেলসে যাবোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এবার দশমপতি যদি আমরা চতুর্থ ভাবে বসিয়ে দিই, দশমপতি কারো যদি চতুর্থ ভাবে অবস্থান করে লগ্ন সাপেক্ষে, তাহলে কি কি হতে পারে? চতুর্থ ভাবে কি কি আছে? স্যার ঘরে বসে কোনো কর্ম করতে পারবে সে। বাহ, ওয়ার্ক ফ্রম হোম। তারপরে তো মাতৃসূত্রে মানে কোনো মায়ের প্রভাব প্রমোটারি থাকবে ব্যবসার সাথে যুক্ত কর্মের থাকতে ক্ষেত্রে। পারবে। স্যার দশম ঘর থেকে যেহেতু চতুর্থ ঘর থেকে ঘর বাড়ি বোঝায়, Yes, সেহেতু ঘর real বাড়ি estate. রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত থাকতে পারবে। হ্যাঁ, রিয়েল এস্টেট। আচ্ছা, আর এ ভালো স্যার অ্যাস্ট্রোলজারও হতে পারে। অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু অষ্টম ভাব কানেক্ট হওয়াটা দরকার আছে। হ্যাঁ, কেতু অথবা শনির কানেকশনটা দরকার আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আর এই স্যার দিকটা মায়ের কর্মের আশীর্বাদ নিয়ে মাধ্যমে যদি একটা কাজ করে। স্যাটিসফ্যাকশন একটা কাজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, মানসিক আচ্ছা, সুখ শান্তি লাভ করবে কাজের Okay. মধ্যে থাকলে। মায়ের আশীর্বাদ নিয়ে স্যার কাজ করলে এ সব দিক থেকে সাকসেস হবে। একদম, খুব সুন্দর বলেছেন। আর কেউ মা নিজেই তো কর্মের সাথে হয়তো মায়ের কোনো Connected. কর্ম শেষ করছে, হতে পারে। অলোকের মায়ের কোনো support আওয়াজ করবে, পাওয়া কর্মের যাচ্ছে ক্ষেত্রে না, মায়ের support করবে। অলোকের কোনো কথা পাওয়া যাচ্ছে না। স্যার সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট হতে পারে, একদম মনের সাথে সংযুক্ত একদম কাজ। একদম, খুব সুন্দর। হ্যাঁ, কারণ চতুর্থ ভাব হচ্ছে আর মনের কারক। আর যত ব্যক্তির মন শান্ত থাকবে তত সে যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারবে, যেটা একটু ফোর্থ হাউস। হুম, মানে যদি ওই কাজের মধ্যে যদি ডিস্টার্ব থাকে তাহলে সে সাফল্য grow করতে লাভ, পারবে না সেই সাফল্য জায়গায়। লাভের থেকেও আমরা এটা বলতে পারি যে ওই ব্যক্তি সুখী হবে, মানে কাজ করে শান্তি পাবে, কাজ ঠিক করে আছে? শান্তি পাবে। এর আরেকটা জিনিস হচ্ছে, কোনো কারণে যদি এনাকে বাইরে যেতে হয়, কোনো কারণে দেখা গেল তার দ্বাদশপতি তাকে বাড়িতে থাকতে দিচ্ছে না, ঠিক আছে, বা চতুর্থপতি এমন ভাবে বসে আছে তাকে বাড়িতে থাকতে দিচ্ছে না, তাহলে কি হতে পারে? দেখো, কর্মপতি চতুর্থ ভাবে এসছে, যেটা আমরা পাচ্ছি ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু তার চতুর্থপতি দ্বাদশ ভাবে চলে গেছে, যেটা বিদেশের কারক বা ডিস্টেন্সের কারক, তখন কি হবে? এমন হয়, হতেই পারে
তো তখন আমরা কিভাবে হ্যাঁ, প্রেডিকশন করব? বাইরের বাড়ি কোম্পানির সাথে তার মানে কি বলবো, কোম্পানির সাথে সে কাজও করতে পারে, হুম, প্লাস বাইরের কোনো কোম্পানিতে সে জয়েনও করতে পারে, বাড়ি থেকে না কাজ করতে এটা পারে, কেউ কাজ করতে না মানে না, বাড়ি না। থেকে দূরে গিয়ে কাজ করবে। কিন্তু আবার বা কর্মপতি স্যার তো বিদেশের কোনো কর্মের সাথে যদি যুক্ত থাকে, বিদেশি কোনো সংস্থার সাথে যদি যুক্ত থাকে তাহলে ভালো। আর কেউ? অসিদ্ধা? হ্যাঁ স্যার, মানে কাজটা এমন হলো, ধরুন হুম। কাজটা বাড়ি থেকেই করবে, কিন্তু যে কাজটা করবে সেটা বিদেশের কাজ। না, কর্মপতি তো নিজের ঘরে এসছে, কিন্তু ঘরের অধিপতি বিদেশে চলে যাচ্ছে, মানে ওনাকে বাইরে চলে যেতে হচ্ছে। চতুর্থ ভাবের অধিপতি বিদেশে পাঠাচ্ছে, মানে অর্থাৎ ব্যক্তির ঘরের মধ্যে নেই, ওই ব্যক্তি ঘরে থাকতে পারছে না, তাকে বিদেশে যেতে হচ্ছে বা বাইরে যেতে হচ্ছে। আবার কর্মপতি 4th হাউসে বসে আছে। জমি তাহলে বিদেশে বসে জমি হচ্ছে বাড়ি নিয়ে কাজ বিদেশে করবে। কর্মে, বিদেশে গিয়ে তাহলে কর্মের জাতক সফলতা বিদেশে লাভ থেকে করবে। বাড়ির মানে কাছের টাইপের কিছু কাজ করবে। না, এরকম না, একদম সিম্পল। অনলাইনের না মাধ্যমে না ঘরে না বসে কাজ করবে। না, ওতে তো ঘরে থাকতে দিচ্ছে না, তো যেহেতু চতুর্থপতি দ্বাদশে চলে গেছে, তাহলে তো ওই ব্যক্তি ঘরে থাকতে পারছে না, কিন্তু কর্মপতি ঘরের মধ্যে বসেছে। একদম সিম্পল, উনি বাইরেই থাকবে কিন্তু ঘরের পরিবেশে কাজ করবে। হয়তো দেখলো পুরো ফুল ফ্যামিলি শিফট করে নিয়ে গেছে, ওটাই ফ্যামিলি হয়ে গেছে ওখানে। পুরো ফ্যামিলিকেই নিয়ে চলে যাবে বিদেশে, এরকম বিদেশে যাক বা আউট অফ স্টেটে যাক, যেখানেই যাক, কিন্তু ডিস্টেন্সে দেখলো ফুল ফ্যামিলি নিয়ে শিফট হয়ে যায় না? হ্যাঁ, মানে তারা অটোমেটিক টোটালটা শিফট হয়ে যায়, ওখানে গিয়ে একদম স্থায়ী বাসিন্দা হয়ে যায়, হ্যাঁ, এরকম ব্যাপারে বলতে চাইছেন? হ্যাঁ, হয়তো তাহলে স্থায়ী বাসিন্দা নাও হতে পারে, কিন্তু ওনার কাজের পরিবেশটা এমন করে ফেলে টোটালটাই ফ্যামিলি, মানে পুরো পরিবারের মতোই ওখানে থাকছে, বাড়ির মতো, বাড়ির পরিবেশেই কাজ করছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হয়তো এমনও হতে পারে, এটা একটু বেশি মানে ডিপলি হয়ে যাচ্ছে, তাও বলছি এমনও হতে পারে তাহলে ব্যক্তি বাড়ি হচ্ছে কলকাতায়, দিল্লিতে উনি কাজ করছে, কিন্তু দিল্লিতে ভাড়া থেকে ওয়ার্ক ফ্রম হোম করছে। ওকে, তো এই ধরনের উনি কাজ করতে পারেন। তাপস কর্মকার, দাদা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ওকে, ঠিক আছে। তো তাহলে ব্যক্তি ওয়ার্ক ফ্রম হোম হতে পারে, রিয়েল এস্টেটের কাজ করতে পারে, যেহেতু 4th হাউস আমাদের আবার গাড়িরও কারক, তো সেক্ষেত্রে উনি গাড়ি রিলেটেড, ঠিক আছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, বা ওনার নিজেরই ট্রান্সপোর্টিং থাকতে পারে, ট্রান্সপোর্ট বিজনেস থাকতে পারে। বাড়ির হুম, ব্যবসা। হ্যাঁ, গাড়ির ব্যবসা থাকতেই পারে। আচ্ছা, তারপরে চতুর্থ ভাব হচ্ছে কি শিক্ষার ভাব, ইয়েস অর নো? তো শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষা রিলেটেড কর্মের সঙ্গে উনি কানেক্টেড হতে পারে, বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কর্মের সঙ্গে উনি কানেক্টেড হতে পারে। এবার 4th হাউস তো মনে হয় ক্লাস 10 অবধি নাকি? হ্যাঁ, 12। ক্লাস 12। অ্যাকচুয়ালি ওরকম তো প্যারামিটার হয় না, না যেমন ক্লাস 4 বা 10 ওরকম প্যারামিটার হয় না, মোটামুটি একটা প্রাথমিক শিক্ষা, একটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে হায়ার এডুকেশন। ওকে, এবার এক এক দেশে এক এক রকম হবে, তো সেখানে তো এবার আমরা যদি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক খুঁজতে যাই তাহলে কি করা হবে? বোঝা গেল? আচ্ছা, তো এবার আবার রয়েছে কি এখানে, যে চতুর্থ ভাব থেকে আর কি কি করা যেতে পারে? চতুর্থ ভাব থেকে ওয়ার্ক ফ্রম হোম তো বললাম, আবার এমনও হতে পারে যে বাড়ির খুব কাছাকাছি অফিস, এটাও হতে পারে। হ্যাঁ, আর অলরেডি সুজয়দা বললো যে মায়ের কোনো রিলেটেড কর্ম, বা মায়ের সমর্থনযোগ্য কোনো কর্ম, বা মায়ের থেকে আশীর্বাদ প্রাপ্ত কোনো কর্ম, ঠিক আছে, অথবা আরেকটা জিনিস, মায়েদের রিলেটেড কোনো সামগ্রীর বিজনেস, যেটা মায়েদের প্রয়োজন হয়, তাহলে বেবি ফুড, ঠিক আছে, তো ওটা তো মায়েদেরই তো ওয়ান টাইপ অফ আইটেম, ইয়েস অর নো? বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম স্যার। হ্যাঁ, তো এবার যদি আমরা পঞ্চম ভাবে নিয়ে চলে যাই, দশমপতি যদি কারো পঞ্চম ভাবে অবস্থান করে, তো সেক্ষেত্রে কি কি হতে পারে? কি বলে অভিজিৎ দা, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, এবার ঠিকঠাক এসছে আপনার প্রেডিকশন? হ্যাঁ, ঠিকঠাক এখানে এসছে? একটা জিনিস, একদম আমি শুধু একটা জিনিস বলছি, হ্যাঁ, যে এইবার যদি ধরুন 4th হাউস, হ্যাঁ, হুম। কেতু যুক্ত হয়, এবার কেতু তো আপনার পূর্বজন্মের কারক, সেই হিসাবে ধরুন পূর্বজন্মের যে আমাদের মানে ফ্যামিলি ওরিয়েন্টেড যেটা ছিল সেটাতেই ও আবার বসছে 4th হাউসে। 4th হাউসে যদি কেতু বসে থাকে, তাহলে এর হ্যাঁ। অনেকগুলো প্রেডিকশন করা যেতে পারে, ঠিক আছে।
হয় আপনি যে বেডরুমে ঘুমান সেটা হচ্ছে টোটাল কলোনির কর্নারের ঘর, আপনি যে কলোনিতে থাকেন সেটা একদম কর্নারের সাইডের ঘর, অথবা দ্বিতীয় প্রেডিকশন হচ্ছে আপনি যে বেডরুমটাতে ঘুমান বা আপনার যে রুমটা সেটা হচ্ছে বাড়ির একদম কর্নার সাইডের ঘর। ঠিক আছে, এই দুটো হলো। তৃতীয় হচ্ছে যে কেতু যেহেতু পরিবর্তনের কারক এবং ওখান থেকে মাঝে মধ্যে আপনার হয়তো এখন বয়স বাড়ার সাথে সাথে আপনার দায়িত্ব বেড়েছে, কিন্তু আপনি ছোট থেকেই ঘরে বা বাড়িতে আপনার ভালো লাগতো না, বাড়িতে আপনাকে টিকতে দেবে না। ঠিক আছে, এতগুলো প্রেডিকশন করা যায় একদম। হ্যাঁ, তবে আপনি যেটা বললেন দ্বাদশের ক্ষেত্রে সেটাও একটা কারণ, মানে যেটা হচ্ছে কি দ্বাদশের যে বাইরে গেলে যে বিষয়টা। হ্যাঁ, এবার দেখতে হবে যে যদি আমরা এখন কর্মপতি পড়ছি তো কর্মপতির সঙ্গে কেতু যদি কানেক্ট হয় তখন আমরা বলতে পারি যে কর্মক্ষেত্রে পরিবর্তন বা বারবার কর্ম থেকে হানি, কর্ম হানি যোগ তৈরি করে। অথবা আজকে এই অফিসে ডিউটি, পরশুদিন দিল্লি পাঠিয়ে দিল, তারপরের দিন বললো যে না তুমি বম্বের অফিসটা দেখো, তারপরের দিন বললো আবার কলকাতা যাও। এইভাবে তাকে সবসময় পরিবর্তনের মধ্যে দিয়ে চলতে হবে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার সব মিললো তো আপনার? হ্যাঁ স্যার, মিলেছে। ওকে, ঠিক আছে। এবার যদি কারো দশমপতি পঞ্চম ভাবে অবস্থান করে, পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তা, পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির প্রয়োগ, পঞ্চম ভাব হচ্ছে শিক্ষার প্রয়োগ, পঞ্চম ভাব হচ্ছে পরামর্শ, পঞ্চম ভাব হচ্ছে শেয়ার মার্কেট, পঞ্চম ভাব হচ্ছে ভালো অ্যাডভাইস, কাউকে ভালো বুদ্ধি বা মন্ত্রণা প্রদান। ঠিক আছে, পঞ্চম ভাব হচ্ছে পূর্ব জন্মের স্বীকৃতি বা পূর্ব জন্মের পুণ্যের ফল। এতগুলো আমরা পঞ্চম ভাব থেকে পাই। ক্রিয়েটিভিটি পঞ্চম ভাব। তো তাহলে আমরা এগুলো নিয়ে কি কি প্রেডিকশন করতে পারি? কি কি প্রেডিকশন করতে পারি? ট্যালেন্ট এবং বুদ্ধির দ্বারা অনেক টাকা ইনকাম করতে, মানে অনেক ইনকাম করতে পারবে জীবনে। বাহ, জাতক তার মেধা এবং জ্ঞান এর মাধ্যমে কর্মজীবনে বিশাল সাফল্য অর্জন করতে পারে। এই জাতক যদি এন্টারটেইনমেন্টের মতো কোনো কর্ম করে তাহলে সেখান থেকে ইনকাম আসবে। ওকে, এন্টারটেইনমেন্ট, হ্যাঁ হতে পারে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে। ওকে, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, অ্যাডভাইজারি অ্যাডভাইস দেওয়া যায়, অ্যাডভাইজারি সেই ধরনের কাজ বা স্পোর্টস রিলেটেড কাজ। আর কর্মের মধ্যে সবসময় কিছু পরিবর্তন আনতে হবে। স্পোর্টসটা কিন্তু পঞ্চভাব নয়, স্পোর্টস হচ্ছে 6 হাউস। কম্পিটিশন, স্পোর্টসে অলওয়েজ কম্পিটিশন থাকে। পঞ্চম ভাবে যাদের কর্মপতি বসে থাকে, আমি বলে দিই, পঞ্চম ভাবে যাদের কর্মপতি বসে থাকে তাদের মধ্যে না সবসময় আলাদা কিছু ক্রিয়েট করার একটা বিশেষ ক্ষমতা থাকে। ওরা নিজেরাই নিজেদের বুদ্ধিমত্তার দ্বারা কিছু আলাদা ক্রিয়েট করে ফেলতে পারে, আলাদা ক্রিয়েট। যেমন জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করেছে, ঠিক আছে, ইনস্টাগ্রাম আছে, ইমেল আছে, ইউটিউব আছে, এগুলো সব আলাদা ক্রিয়েটিভিটি, কর্মপতির সঙ্গে ফিফথ হাউসের কম্বিনেশন। ঠিক আছে, যেমন শেয়ার মার্কেট বলে দিল। তারপরে যে এডুকেশন ইন্ডাস্ট্রিতে ভালো একজন অ্যাস্ট্রোলজার হতে পারে, এটা হতে পারে। হ্যাঁ, ইনি কিন্তু অ্যাস্ট্রোলজার হতে পারে। সংক্রান্ত যে সিনেমা, ওটাও হতে পারে তো, একদম হতে পারে। ক্রিয়েটিভিটি, তারপরে হচ্ছে তার মধ্যে মানে আর্টিস্টিক, যেহেতু এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বলেছে সঞ্জিত দা। আচ্ছা, যেহেতু রিলেটেড কাজ, একদম বললাম তো, বুদ্ধিমত্তা তো অবশ্যই রয়েছে। এবার যেহেতু এটা পূর্ব জন্মের পুণ্যের ফল, হ্যাঁ অবশ্যই হতে পারে। সন্তান রিলেটেড কোনো কর্ম, দেখা হলো উনি বেবি কেয়ার সেন্টারে কাজ করেন, হতেই পারে, বা ওই বাচ্চাদের স্কুলের টোটাল ম্যানেজমেন্ট ওনার হাতে, এসব না, হতেই পারে। আচ্ছা, যেহেতু এটা পূর্ব জন্মের স্বীকৃতির ভাব। আচ্ছা, বলেন বলেন দিদি। বলছি স্যার, এটা কি হতে পারে যে কর্মের জায়গা থেকে তার প্রেমজ সম্পর্ক? এই সাবাস, এটা তো ভাবা হয়নি। এটা তো কর্ম রিলেটেড না, তো কর্মক্ষেত্রের ব্যক্তি হতে পারে, বাকি একটু কম্বিনেশন অ্যাড করতে হবে। ঠিক আছে, লগ্নপতিকে কানেক্ট করাতে হবে। তাহলে প্রেম করলে কি ইনকাম আসতে পারে? সেক্ষেত্রে যে প্রেমিকার সাথে প্রেম করছি সেখান থেকে তো ইনকাম আসতে পারে কোনো ভাবে। হতে পারে, হতে পারে। এখানে কেউ আছে পঞ্চম ভাবে যা দশমপতি, তাহলে উনি কনফার্ম বলতে পারবে যে উনি কিছু পয়সা পেয়েছে কিনা। কারো আছে?
ভাই একটু প্লিজ দয়া করে কনফার্ম করে দিন। তো যাই হোক, এটা যেহেতু পূর্বজন্মের একটা মানে পুণ্যের ফলের ভাব, তো জাতক কি করছে, পূর্বজন্মের কর্মের ফল স্বরূপ এই জন্মে সহজেই কেরিয়ারে গ্রোথ করতে পারে। ঠিক আছে, সহজেই কেরিয়ারে গ্রোথ করতে পারে। এত দূর তো আমরা পড়ছি, কিন্তু এখনো আমরা কিন্তু কর্ম ডিসাইড করতে পারিনি যে ব্যক্তি বিজনেস করবে না সার্ভিস করবে। ঠিক আছে, এইবার আসবো আমরা সার্ভিস সেক্টরে। ঠিক আছে, যদি আমরা মানে ষষ্ঠ ভাবে বসাই কর্মপতিকে, হ্যাঁ, ষষ্ঠ ভাবে কি কি হতে পারে, কম্পিটিশন, তাই তো। তারপরে যে কি, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ রিপু ঋণ, ষষ্ঠ ভাব হচ্ছে আইনি জটিলতা, ঠিক আছে, ষষ্ঠ ভাব হচ্ছে যে কোনো রিলেটেড সার্ভিস, ঠিক আছে, ষষ্ঠ ভাব হচ্ছে সমস্যার ভাব, কথাটা মাথায় রাখতে হবে কিন্তু, সমস্যার ভাব। তো ব্যক্তি সমস্যা সমাধান রিলেটেড পেশায় যুক্ত থাকতে পারে, ঠিক আছে না। ব্যক্তি এই যেমন অসিদ্ধার আছে না, কর্মপতি 6 হাউসে, তো না না স্যার, আমার হচ্ছে লগ্নপতি 6 হাউসে। আচ্ছা আচ্ছা, সরি। আমার আছে ওকে, তো ব্যক্তি কি কি হতে পারে, সমস্যা সমাধানের পেশার সঙ্গে যুক্ত হতে পারে, সার্ভিস বা চাকুরিজীবী এনারা হতে পারে। চাকুরিজীবী ক্ষেত্রে এদের কি হয়, নানা প্রকারের কি বলে বাধা বিপত্তি, কম্পিটিশন, এমনকি হিংসার সম্মুখীন হয়। এরা চিকিৎসার ক্ষেত্রে ভালো সফলতা পায়, কারণ এটা তো রোগের ভাব। তো এই ব্যক্তির কর্ম যদি রোগ রিলেটেড ব্যক্তি কিছুর সঙ্গে জড়িত হয়ে যায়, তাহলে আমরা রোগ মানে কি চিকিৎসা, তাই না। তো চিকিৎসা রিলেটেড কোনো বিষয়ের সঙ্গে উনি জুড়ে যেতে পারে। তারপরে হচ্ছে আইন এবং প্রতিরক্ষা, আইন রিলেটেড কোনো পেশার সঙ্গে, আইন ওয়ান টাইপ অফ সার্ভিস, তাই তো। এই যে প্রতিরক্ষাটা কেন বললাম, প্রতিরক্ষা হচ্ছে পুলিশ, এরা কি দিচ্ছে, সার্ভিসই তো দিচ্ছে, বিচারক সার্ভিস, আইনজীবী কোনো চাকরির সাথে যুক্ত থাকতে পারে। একদম, ওটাই তো আমি বলছি, সার্ভিস মানে তো সেবা, যে কোনো সেবা। তো হতে পারে, অবশ্যই হতে পারে, নিশ্চয়ই হতে পারে, অবশ্যই। এর মধ্যে একজন চিকিৎসক সার্ভিস দিচ্ছে, নার্স সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। ফার্মাসিস্ট, কেন ফার্মাসিস্ট হচ্ছে ওই রোগের প্রতিরোধ করছে, মেডিসিন। আচ্ছা, তারপরে হচ্ছে আইনজীবী, এরাও সার্ভিস দিচ্ছে সমাজে, বিচারক সার্ভিস দিচ্ছে, পুলিশ সার্ভিস দিচ্ছে, প্রতিরক্ষা বিভাগ, টোটাল ডিফেন্স সেক্টরটা এখান থেকেও দেখা যায়। সুজয়দার, আশা করি আজকে প্রবলেম সলভ হলো, বোঝা গেল দাদা। এই মাঝে মধ্যে অনেক লোক তো দেখা যায় যারা মানে গ্রাম অঞ্চলে বেশি চলে বা শহর অঞ্চলে চলতে পারে, যারা সুদের কারবার করে না, সেগুলো তো অনেকে কর্ম করে সংসার চালায়। অবশ্যই এরা হচ্ছে মানে ওই লোন ডিপার্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, এরা হচ্ছে মানে কি বলে, হ্যাঁ, ওয়ান টাইপ অফ লোন ডিপার্টমেন্টে ইনি কাজ করতে পারে বা লোন প্রদান করতে পারে, ঠিক আছে, লোনের মাধ্যমে ইনকাম করতে পারে। তারপরে হচ্ছে এরা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, যে কোনো ধরনের ইন্টারভিউ, যে কোনো ধরনের লড়াই বা যে জীবিকাতে মানে হচ্ছে কম্পিটিশন আছে, সেই জীবিকাতে খুব ভালো জয়ী হতে পারে, ঠিক আছে। এদেরকে টার্গেট দিয়ে দাও, এরা ঠিক ওখান থেকে টার্গেট বার করে নিয়ে চলে আসবে। এদেরকে টার্গেট না দিলে এরা কাজ করতে পারে না, এমন অনেক এমপ্লয়ির সাথে দেখা হবে জীবনে, হ্যাঁ। তারপরে হচ্ছে এরা স্পোর্টস রিলেটেড, স্পোর্টস সেক্টরে খুব ভালো কাজ করতে পারে, স্পোর্টস। যেহেতু স্পোর্টসে কখন আসে, স্পোর্টস অ্যাকচুয়ালি কি, স্পোর্টসে যখন আমরা জীবিকার ক্ষেত্রে নিয়ে যাব এটাকে, তখন কিন্তু সেটা কিন্তু কম্পিটিশন লাগবে, বিনা কম্পিটিশনে স্পোর্টসে জীবিকা নেই, ঠিক আছে। সে দাবা খেলুক আর হচ্ছে কি ক্রিকেট খেলুক, যাই খেলুক, যখন সেটাতে জীবিকা কানেক্টেড হবে, যখন এন্টারটেনমেন্ট কানেক্টেড হবে, অর্পিতা দি তো বলছিলেন না ফিফথ হাউসের বেলায়, হ্যাঁ, যখন এন্টারটেনমেন্ট থাকবে তখন স্পোর্টস ওখান পর্যন্ত সীমিত, যখন ওর সাথে জীবিকা কানেক্ট হবে তখন কিন্তু সেখানে কম্পিটিশন আসবে, তাই না। ক্রিকেট কম্পিটিশন, ফুটবল কম্পিটিশন, যে কোনো পেশা যখন কানেক্টেড হবে তখন সেটা 6 হাউসে চলে আসবে, ঠিক আছে। এটুকু বোঝা গেল। এদের নেগেটিভ পয়েন্ট কি কি, এদের নেগেটিভ প্রবলেম হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য কি খুব ভালো হবে এই 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 কম্বিনেশনটা? চোখ বন্ধ করে আপনাকে এটা
মনে রাখতে হবে চোখ বন্ধ করে, যখনই ব্যক্তি সার্ভিসে যাবে 6 হাউস তাকে লাগবেই লাগবে। ঠিক আছে, সার্ভিস। 7th হাউস হচ্ছে বিজনেস। ঠিক আছে, এবার যে কোনো ধরনের সে সার্ভিস করতেই পারে। ওকে, না গভর্নমেন্ট জব হতেই পারে তাহলে সেটা জব বলছি। মানে কি? সার্ভিস, হ্যাঁ কারো অধীনে কাজ করা। ঠিক আছে, সেটাই হচ্ছে সার্ভিস। আচ্ছা। এবার দেখা গেল কোনো ব্যক্তি মন্দিরে সেবা প্রদান করছে, তাহলে সেটা কোথায় যাবে? সেখানে তো জীবিকা নেই, তাহলে কি হবে? সেটাও 6 হাউসের সাথে কানেক্টেড। সেবা রিলেটেড যে কোনো কাজ, তার কর্মপতি অন্য জায়গায় থাক। ঠিক আছে, এই জন্য আমি আগের দিন অসিতদাকে বলেছিলাম যে আপনি যখনই এখন চাকরি জীবনে আছেন, ঠিক আছে ওকে, যখনই চাকরি জীবন আস্তে আস্তে সবার শেষ হবে, তখনই আপনাকে সেবা রিলেটেড কোনো কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে কানেক্ট করাতে হবে। ঠিক আছে, তবে 6 হাউস ব্যালেন্স থাকবে। যদি 6 হাউস ব্যালেন্স না থাকে, হয় আপনাকে মানে রোগ দিয়ে দিতে পারে, নয়তো আপনার পার্টনারকে রোগ দিতে পারে। বোঝা গেল? হ্যাঁ স্যার, এটা বলেছিলেন, আমার মনে আছে এটা। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই, অন্য কেউ যদি জীবনে কারোর সাথে দেখা হয় এমন, তাদের ক্ষেত্রে এটা প্রেডিকশন করা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, কর্মক্ষেত্রে এদের প্রচুর শত্রুতা থাকবে। ঠিক আছে, প্রচুর শত্রুতা। অফিসে প্রচুর, মানে এটা হচ্ছে অনেক অফিস পলিটিক্স এর শিকার হতে পারে। হ্যাঁ, এদের গোপন শত্রুতা থাকবে। এদের সবসময় হাইলি কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে। এই হাইলি কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে যেতেই তখন হচ্ছে ব্যক্তির শরীর খারাপ হতে পারে। ঠিক আছে, মানসিক চাপ বৃদ্ধি হবে, স্বাস্থ্যহানি যোগ থাকবে, এগুলো হবে। ঠিক আছে, তো এইগুলো কখন ব্যক্তি হয়? যখন ইনি সার্ভিস সেক্টর থেকে আউট হয়ে যায়, যে আমার সেবা শেষ, এবার আমি মানে চাকরি শেষ, এবার আমি রিটায়ার্ড জীবন কাটাবো, তখন গিয়ে এদের এই সমস্যাগুলো শুরু হয়ে যায় বেশি বেশি। তখন তাকে ওটাই রেমেডি করাতে হবে, যে কোনো সেবা রিলেটেড কর্মকাণ্ডে নিজেকে জুড়ে দিতে হতে পারে। দেখা গেলো ওনাকে মন্দিরে যেতে ভালো লাগে না, সমাজের কোনো সেবামূলক কর্মকাণ্ডে যেতে ভালো লাগে না, তো পশু সেবা করুক, পশুদের সেবা করুক। যদি সেটাও না পারে, তাহলে গাছেদের সেবা করুক, যেমন বৃক্ষরোপণ করে নিজেই জল দিচ্ছে, তাদের পরিচর্যা করছে, নিজের বাড়িতেই বাগান করেছে। ওকে, এটুকু বোঝা গেল? স্যার হ্যালো। বলুন বলুন। স্যার আপনি তো ষষ্ঠ ভাব থেকে গোপন শত্রু বললেন, তো গোপনটা কেন? গোপন তো কেতু থাকলে সেখানটা হয় না স্যার? কর্মক্ষেত্রে ওপেন শত্রুতা তো আছেই। ঠিক আছে, এক্ষেত্রে গোপন শত্রুও থাকতে পারে, অর্থাৎ মোট কথা হচ্ছে শত্রু থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, স্যার বলছিলাম হুম। স্যার বলছিলাম এটা কি নির্দিষ্ট কোনো গ্রহের ক্ষেত্রে, প্ল্যানেটের ক্ষেত্রে, নাকি ধরুন মানে চন্দ্রমা থাকলে তাহলে সেক্ষেত্রে কি এগুলো আবার তারতম্য হতে পারে নাকি? মানে তারতম্য হবে, গ্রহ যেমন পাল্টে যাবে তারতম্য হবে। যদি লগ্ন দশমপতি মঙ্গল সে বসে গেছে 6 হাউসে, তাহলে তো আপনার জন্য এটা একদম সোনায় সোহাগা, শত্রু হন্তা যোগ তৈরি করবে কর্মক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু নাহলে দশমপতি শুক্র সে নিজে বসে আছে 6 হাউসে, তাহলে আপনার হেভি কম্পিটিশন, মহিলাদের থেকে বহুবার ঠকে যাবেন। ঠিক আছে, যদি বৃহস্পতি হয় দশমপতি, উনি চলেছে 6 হাউসে, তাহলে আপনাকে নিজের জ্ঞান বুদ্ধি প্রয়োগের মাধ্যমে শত্রুদের হানি করতে হবে। ঠিক আছে, তো গ্রহ পাল্টাবে, তার কারকতা পাল্টাবে, তার হচ্ছে গিয়ে প্রেডিকশন পাল্টে যাবে। তারপরে রাশি বদলাবে, 6 হাউসের রাশি প্রত্যেকের তো সমান হবে তার কোনো মানে নেই না, রাশি বদলাবে, তার শত্রুতার ক্যাটাগরিও বদলে যাবে। তারপরে গ্রহদের দৃষ্টি রয়েছে। হ্যাঁ, এগুলো অবশ্যই ম্যানিপুলেট করবে। এগুলো আস্তে আস্তে আমাদের করতে করতে, প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে সব মাথায় ঢুকে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমরা চলে যাই দশমপতি। এবার কোথায় যাব? নবমে, তাই না? না স্যার, সপ্তমে। সরি আমি 2 লাইন আগে চলে গেছি। আচ্ছা, সপ্তমে তাহলে কি কি হতে পারে? স্যার পার্টনার ভাগ্যশালী হবে, মোটামুটি নিশ্চিত প্রায়। হ্যাঁ হ্যাঁ, বিজনেস, ব্যক্তি যে বিজনেস করবে প্রায় নিশ্চিত। স্যার জাতকের জাতক বা জাতিকার পার্টনার দ্বারা কর্মলাভ এবং ব্যবসার উন্নতি। মানে ব্যবসা যে সে করবে সেটা স্যার মোটামুটি তো 90% বলাই যায়। 90% নয়, 100% বলা যায়।
হ্যাঁ ওইটা আমি বলতে সাহস মানে করছি না, ওটা আপনি বলবেন বলে। ইনবর্ন ট্যালেন্ট বলা যায়, মানে জন্ম থেকে সে বিজনেস নিয়েই জন্মেছে, এটাই বলা যায় নাকি? তার মধ্যে মানে মানে বিজনেস বিজনেস রিলেটেড ছাড়া গুণ সে থাকবে। কিছু বোঝে না, এটা বলছে। হ্যাঁ, বিজনেস রিলেটেড গুণাগুণগুলো তার মধ্যে বিদ্যমান থাকবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ব্যবসা। যেটা কে যেন বললো যে বিবাহের স্যার আমি পর। বললাম যে পার্টনারে তার একটা প্রধান ভূমিকা থাকবে, তার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বা কর্মসংক্রান্ত ব্যাপারে পার্টনারের একটা প্রধান ভূমিকা থাকবে। হ্যাঁ, বিবাহের পর মানে ওই ব্যক্তি বা ওই জাতকের কর্মের বিশেষ উন্নতি দেখা যাবে, কারণ দশম ভাব এবং সপ্তম ভাব কানেক্ট হলো। হ্যাঁ, বুঝা গেল? তখন ব্যক্তি বিবাহের পরে তার কর্মের প্রবল উন্নতি যোগ। ঠিক আছে? আর কি কি এরা এদের জীবনে জীবনসঙ্গী কাজে ভীষণ পরিমাণে সাহায্যকারী হতে পারে, বা অংশীদারি ক্ষেত্রে পার্টনারই অংশীদার। ওকে, এটুকু বলা যেতে পারে তো? হ্যাঁ স্যার। ওকে, গুড। আচ্ছা, এবার আমরা অষ্টম ভাবে চলে যাই। স্যার এটা এটা কি মানে কর্মে অনেক সম্মান প্রাপ্ত হবে, কারণ এখানে দশম ভাব অনুযায়ী, হ্যাঁ, সেটা কি বলা যায়? অবশ্যই। বাহ, এই তো এত সুন্দর করেই তো ডিসকাশন করতে হবে, রিসার্চ এভাবেই হওয়া মানে উচিত। তো দশমের বিয়ের পর দশম। তার স্ট্যাটাস এগুলো বৃদ্ধি পাবে বিয়ের হুম পর, হুম তাই তো? হ্যাঁ। আর মানে পার্টনারকে নিয়ে কাজ করলে সেটা ভালো, সেটা অংশীদারি কারবার হোক যেটাতেই হোক, ওই তো পার্টনারকে নিয়ে বললাম কাজ তো, করলে সেটা বেশি ওনার ভালো। পার্টনারই হয়তো দেখা গেল তার হচ্ছে বিজনেস পার্টনার হয়ে গেছে। ঠিক আছে? স্যার আচ্ছা। বলছি এখানে ধরুন যখন আপনি বললেন না যে বিয়ের পরে উন্নতি হবে, হুম। তো ধরুন জাতক কি আপনার যেই কাজটা করছিল সেইটার উপরে উন্নতি করবে নাকি পরিবর্তন করে উন্নতি করবে? আমূল পরিবর্তন আসতে পারে। দেখা গেল যে তার প্রথম দিক থেকে যে স্ট্রিমে যাচ্ছিল সেটা একদম পারফেক্ট ছিল। ঠিক আছে? কারণ আমাদের জীবনে অনেকবার জীবিকা পরিবর্তন করতে হয়। আমরা ছোটবেলায় প্রত্যেকে ভেবেছিলাম কেউ ডাক্তার হব, কেউ উকিল হব। ঠিক আছে? জীবন যুদ্ধে যখন নামলাম তখন কেউ হয়তো চাষি হয়ে গেলাম, কেউ মাস্টার, কেউ হয়তো গেল লেবার, কেউ হয়তো স্টুডেন্ট সারা জীবন। অমরকান্তি কবিতার মতো। সে যাই হোক, কিন্তু জীবনে পেশা পরিবর্তন হতেই পারে। ঠিক আছে? তবে বিবাহের পরে তার কর্মক্ষেত্রে প্রবল একটা উন্নতির যোগ, তবে সেটা পরিবর্তন হতে পারে, না হতে পারে, কিন্তু উন্নতি যোগ। না পা আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা দশমপতি অষ্টম ভাবে নিয়ে যাই, এটা কি হতে পারে? স্যার এরা খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, কোনো ওকে। তন্ত্র মন্ত্র সাথে যুক্ত হতে পারে, মেডিকেল বা কোড, মানে যেখান থেকে আমরা অষ্টমের মানে অষ্টম ঘর থেকে যেগুলো বিচার করি আমরা, মেডিকেল কোড রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং এসবের সাথে মানে কোনো কিছুর সাথে যুক্ত থাকতে পারে কর্মের সাথে। হুম। চার্ট অ্যাকাউন্টিং বিজনেস করতে পারে, ব্যবসা করতে পারে, অ্যাকাউন্টিং। ওকে, গুড। এটাও হবে হবে হবে। অষ্টম ভাব হচ্ছে ট্যাক্সেশনের কাজ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টিং বলবো না, বলবো আমরা অডিটের কোনো রিলেটেড কর্মকাণ্ড করতে পারে, বা ট্যাক্স রিলেটেড কোনো কর্মকাণ্ডের সঙ্গে থাকতে পারে। আবার অষ্টম ভাব তো রিসার্চের ভাব না, ভুলে গেলে কি করা হবে? রিসার্চ, যে কোনো ধরনের গবেষণা, রিসার্চ। ঠিক আছে? রিসার্চ, গুপ্তবিদ্যা, সিবিআই, একদম। ইডিআই, এই টাইপের কাজ। হতে পারে উনি একজন ভালো বিজ্ঞানী হয়েছেন, হতে পারে একজন গবেষক, অথবা মডার্ন দিনে ডেটা অ্যানালাইসিসও হতে পারে। ঠিক আছে? এখন ডেটাই তো সবকিছু না এখনকার দিনে। আচ্ছা, দিদিভাই যেটা বললো যে গুপ্তবিদ্যা, অর্থাৎ ভালো একজন অ্যাস্ট্রোলজার হতে পারে। হ্যাঁ, উনি ভালো একজন হতে গিয়ে তন্ত্রবিদ হতে পারে। ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, এটা ম্যানুফ্যাকচারিংও হয়, অবশ্যই হয়। অষ্টম ভাব হচ্ছে সার্জারি। অষ্টম ভাব হচ্ছে হঠাৎ পরিবর্তনের কারক। এদের জীবনে উত্থান পতন কিন্তু লেগেই থাকবে। যদি এরা অষ্টম ভাব রিলেটেডই কর্মকাণ্ড করে, তাও এদের জীবনে উত্থান পতন লেগে থাকবে। মানে এই রিসার্চ হচ্ছে, ব্যক্তি হয়তো রিসার্চ করছে, হঠাৎ করে কিছু একটা আবিষ্কার করে ফেলবে। ঠিক আছে? এদের মধ্যে হঠাৎ জিনিসটা অবশ্যই থাকবে। ঠিক আছে? হঠাৎ করে এই ধরনের ব্যক্তিরা হঠাৎ করে ওই স্ট্রিম চেঞ্জ করে। তাহলে এত সারা জীবন ধরে ভালো একটা প্রফেশনে আছে, স্কুল টিচারে আছে, হঠাৎ করে অ্যাস্ট্রোলজার হয়ে গেল। ঠিক আছে? আগের প্রফেশন বাদ। তাহলে একজন ভালো লয়ার ছিল, হঠাৎ করে অ্যাস্ট্রোলজার হয়ে গেল, হঠাৎ করে তন্ত্রতে তার ইন্টারেস্ট চলে এলো। ঠিক আছে? তো এই হঠাৎের বিষয়টা থাকবে। আচ্ছা, আরেকটা বলে নি, অষ্টম ভাব হচ্ছে আমাদের বীমা কোম্পানি, এলআইসি তে ইনকাম করতে পারে, এলআইসি এজেন্ট হতে পারে, আয়কর বিভাগ, যেটা ওই সঞ্জীব দা বললো। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে অষ্টম ভাব যেহেতু সিক্রেসি মেনটেন করে, তো কর্মক্ষেত্রে আমরা সিক্রেসি মেনটেন করা কি কি কাজ হতে পারে?
কেউ বলতে পারবে? সিক্রেসি মেনটেন করে। গোয়েন্দা বিভাগের চাকরি। একদম, এটাই আমি জানতে চেয়েছিলাম, গোয়েন্দা আর বিভাগের তাছাড়া এটা চাকরি। লটারি বিক্রির যে সকল কর্মগুলো, ওটাও হতে পারে। হ্যাঁ, হতে পারে। অষ্টম ভাব হচ্ছে যেটা মানে এতদিন হয়তো বলা হয়নি, অষ্টম ভাব হঠাৎ মনে এলো। অষ্টম ভাব হচ্ছে মানে গুপ্ত তো অবশ্যই, রহস্য অবশ্যই, এটা হচ্ছে মাটির নিচে, ঠিক আছে, মাটির নিচের কোনো বিষয়। এর জন্য আমরা কি কি করতে পারি? খনন বিদ্যা, এর মধ্যে কয়লা খনি আছে, পেট্রোলিয়াম আছে, ঠিক আছে, যে কোনো খনি, প্রত্নতত্ত্ববিদ, মাটির নিচে, এই ধরনের কর্মকাণ্ড ওনারা যদি থাকে, ওই ব্যক্তি যদি এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তবে ওনার কেরিয়ার রাইজ করে যাবে। আর যদি এসবের মধ্যে না থাকে কোনো কারণে, হয়তো ফ্যামিলি প্রেশার বললে না আমাদের বাড়িতে ব্যবসা আছে ওটাই করতে হবে তোমার, তুমি না করলে কে দেখবে, যে কোনো হয়তো মজবুরিতে উনি এই স্ট্রিমে আসতে পারেনি, তাহলে কিন্তু ওনার কি হবে? অ্যাক্সিডেন্ট যোগ থাকতে পারে, ঠিক আছে, কর্মে ভালো লাগবে না, হাইপার টেনশনে ভুগবে, অস্থিরতায় ভুগবে, ঠিক আছে। কেন? অষ্টম ভাব তো সেই তো, তার তো মানে কি বলে অ্যাকশন তো দেখাবেই না। অষ্টম ভাব হচ্ছে আমাদের পীড়ার কারক, মানসিক পীড়ার কারক। চুরি বিদ্যা তো গুপ্ত বিদ্যা, তাহলে কি চুরি বিদ্যা কি এখান থেকে দেখবো? খারাপ গ্রহ যদি থাকে তাহলে অবশ্যই করতে পারে। ষষ্ঠ ভাব থেকে, হ্যাঁ বলুন স্যার, এটা তো জটিল রোগের দিকটা তো স্যার আমরা এই অষ্টম ভাব থেকে বিচার করে থাকি। হ্যাঁ, জটিল রোগের বিচার করে থাকি। ইনি একজন ভালো সার্জেন্ট হতে পারে। সার্জেন্ট কি? যিনি ওই যে অস্ত্রোপচার করে না, কাটাকাটি, ঠিক আছে। ইনি একজন ভালো হিলিং, ওই যে এখনকার দিনে যা চলছে ওই যে কি বলে রেকি হিলিং, মানে ব্যক্তির মানসিক অবস্থার উন্নতি করে দেওয়া, ঠিক আছে। এইখানে আরেকটা জিনিস আপনি বলতে পারেন যে ধরুন অ্যাস্ট্রোলজি তো সে করবে, করার একটা প্রবণতা থাকতে পারে যেহেতু অষ্টম ঘর। আর আপনি যেটা বলছেন যে মেডিকেল যে অ্যাস্ট্রোলজি, তাহলে কি পার্টিকুলার সে অ্যাস্ট্রোলজির মেডিকেল সেকশনের ক্ষেত্রে কি বেশি উন্নতি করবে, মানে যেটা মেডিকেল অ্যাস্ট্রোলজি বলছিলেন আপনি? ইনি ইনি খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে। এবার মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে ইনি থাকবে না, টোটাল অ্যাস্ট্রোলজির রহস্য বার করে আনার মতো এনার মধ্যে সামর্থ্য থাকবে, ঠিক আছে। না না, ওই যে কে একজন বললেন যে গোপন মানে যেটা জটিল রোগ, সেই কারণে আমি কথাটা বললাম আর কি। অষ্টম অ্যাকচুয়ালি রোগ উৎপন্ন করে হচ্ছে 6 হাউস, অষ্টম ভাবের উৎপন্ন করার ক্ষমতা নেই। অষ্টম ভাব সেটাকে হাওয়া দিয়ে দিয়ে ওটাকে বড় করে দেবে, ঠিক আছে। আচ্ছা, বাড়িয়ে দেবে। হ্যাঁ, এটাকে আরো জটিল বানিয়ে দিল, জটিল বানিয়ে দিয়ে এটা অষ্টম ভাব হচ্ছে কষ্টের কারক, তো ব্যক্তিকে শুধু কষ্ট দিয়ে যাচ্ছে। কিন্তু অষ্টম ভাব কিন্তু হসপিটালে নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, যন্ত্রণা দেবে, কিন্তু অষ্টম ভাব হসপিটালে যেতে দিচ্ছে না। হসপিটাল যাবে কে? দ্বাদশ ভাব, ঠিক আছে। এইভাবে আমাদের কানেক্ট হয়। স্যার, অনেকে অন্যের পয়সা ইউজ করে বিজনেস করে, সেটাও তো অষ্টম ভাব। অন্যের একদম হতে পারে অন্যের পয়সা দিয়ে কাজ করে, মানে নিজের পয়সা করে না, অন্যের পয়সা নিয়ে কাজ করে, সেটা তো গ্রো করে অনেকে, অবশ্যই করে। অষ্টম ভাবের হঠাৎ প্রাপ্তি, যেটা আমি আগেও বলেছি, যে প্রাপ্তিতে নিজের পরিশ্রম থাকে না, ঠিক আছে, হঠাৎ প্রাপ্তি, যেমন লটারি, গুপ্তধন প্রাপ্তি, ঠিক আছে, অন্যের কাছে। হ্যাঁ, অষ্টম ভাব এটাও করতে পারে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো অষ্টম ভাবে রিলেটেড কর্ম যদি ওই ব্যক্তি না করে, তাহলে কি কি হতে পারে? অষ্টম ভাব তার রেজাল্ট তো দেবে, তার মধ্যে কষ্ট দেবে, মানসিক যন্ত্রণা দেবে, ঠিক আছে, প্রাপ্ত সম্মান দেবে না, হতাশা থাকবে সব সময়, অ্যাক্সিডেন্ট যোগ হতে পারে, ঠিক আছে, এগুলো থাকবে ওই ব্যক্তির মধ্যে। আচ্ছা, এবার যদি আমরা অষ্টম ভাবটা শেষ, হ্যাঁ, এবার যদি আমরা অষ্টমপতিকে নবম ভাবে বসাই, সরি দশমপতিকে নবম ভাবে বসাই, এটা শুনতে শোনা যায় আমাদের কি ভাবত ভাবামে দশম ভাবের অধিপতি দ্বাদশ ভাবে বসে গেছে, তাই না? এটা একটা শুনতে খারাপ শোনায় না, যে ভাবত ভাবামের লজিক অনুযায়ী পারবে আর কি। হ্যাঁ, মানে দশমের একাদশ ভাব, দ্বাদশ ভাব, সরি দশমের দ্বাদশ ভাব। কিন্তু এটা এক্ষেত্রে আমরা নেগেটিভ নয়, এক্ষেত্রে আমরা পজিটিভই দেখবো, ঠিক আছে। দশমপতি নবমে ভাগ্যের সাথে কানেক্টেড হলো, ঠিক আছে। ওই ব্যক্তি যতদিন না কর্মে যোগ দেবে ততদিন তার ভাগ্য জাগ্রত হবে না, ঠিক আছে। ভাগ্য এবং কর্মের একটা সুবর্ণ সুযোগ এই ব্যক্তির মধ্যে থাকবে, হ্যাঁ, জাতকের জীবনে ভাগ্য এবং কর্ম একে অপরের পরিপূরক হয়ে গেছে, ওকে। এরা যে কাজেই হাত দেবে ভাগ্য তাদের দারুণ ভাবে সহায়ক হবে। নবম ভাব হচ্ছে কি? পিতা, পিতা, এস আর না?
তো পেশাগত জীবনে ব্যক্তির পিতা বিশেষভাবে মানে একটা বিরাট ভূমিকা পালন করবে। হয়তো দেখা গেলে এমনও হতে পারে যে পিতার দেখানো পথ বা পিতারই কোনো ব্যবসা বা পিতারই কোনো জীবিকা, ইনি সেটাকে কন্টিনিউ করছেন। ঠিক আছে। নবম ভাব হচ্ছে কি গুরুদেব, গুরুর স্থান। তো এদের কর্মক্ষেত্রে গুরুর একটা বিশেষ ভূমিকা থাকে। এমন অনেক দেখতে পাওয়া যায় যারা গুরুর আশীর্বাদ নিয়ে এলো, সঙ্গে সঙ্গে রাতারাতি তার কর্মের মধ্যে একটা আমূল পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে কম্বিনেশন যদি যাদের থাকে তাহলে তাদের এই আশীর্বাদ কাজ করে। কিন্তু ওনারা তো মনে করে এটা একটা মিরাকেল হয়ে গেল, কিন্তু তারও তো জন্মছকে সেই যোগটা রয়েছে, শুধুমাত্র উনি আশীর্বাদ নেয়নি, হাজারো হাজারো লোক নিয়েছে, তাহলে তাদের কেন হয়নি? আমার টপিক বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই নবম ভাবের উপর যদি শনির দৃষ্টি পড়ে যায় তখন এটা কমে যায়, এটা ভালো ফলটা? এবার শনিদেব যদি নিজেই ভাগ্যবতী হয়ে বসে থাকে তাহলে কি হবে? তাহলে পজিটিভ হয়ে গেল। তো এটার অবস্থানও বিচার করতে হবে না। খারাপ হলে খারাপ, খারাপ হলে খারাপ হলে কি হবে? ভাগ্যের ক্ষেত্রে ভাগ্যের উত্থানের ক্ষেত্রে শনিদেব কি করবে? লেগ পুলিং, মানে পা টেনে ধরবে, যে না না এখনো সময় আসেনি, এখনো সময় আসেনি, দেবো, পরে দেবো, পরে দেবো, পরে দেবো। ঠিক আছে। প্রথমে ব্যক্তিকে একেবারে মানে কি বলবো, লোহাকে পিটিয়ে পিটিয়ে যেমন একটা মানে কি বলে ব্যবহারযোগ্য কোনো অস্ত্র তৈরি করা যায়, ঠিক তেমনি শনিদেব তাই ওই ব্যক্তিকে পিটিয়ে পিটিয়ে তবে ভাগ্যের সঙ্গে পরিচয় করাবে। এর অর্থ বোঝা গেল? কি বললেন প্রথমটা একটা কি বললেন যে কি না হলে ওদের জাগৃত হয় না, না কি বললেন ওই জায়গাটা একটু মিস করে গেলাম। দশমপতি যদি নবম ভাবে কানেক্টেড থাকে, নবম ভাবে অবস্থান করে, ওই ব্যক্তি যতদিন না কর্মে যোগ দেবে ততদিন তাদের ভাগ্য সহায়ক হবে না। যখনই কর্মে যোগ দেবে তখন থেকে তার ভাগ্য সাথ দেবে। ঠিক আছে। যে কর্মে হাত দেবে সেটাই তার মানে দারুণ ভাবে সাহায্য করবে বা দারুণ ভাবে সহায়ক হবে বা দারুণ ভাবে কাজ করবে। ঠিক আছে, ভাগ্য যেহেতু কানেক্ট হলো। বোঝা গেল? নবম ভাব হচ্ছে হায়ার এডুকেশন, তো আমরা একদম বলে দিতে পারি উচ্চশিক্ষা। ঠিক আছে। নবম ভাব হচ্ছে ভালো পরামর্শদাতার ভাব, ভালো সলিউশন দেওয়ার ভাব। ফিফথ হাউস হচ্ছে পরামর্শ, পরামর্শ আলাদা, সলিউশন দেওয়া আলাদা। ঠিক আছে, সলিউশন নিজে করে দেওয়া। ওকে, তো এই ধরনের ব্যক্তিরা বিভিন্ন ধরনের দ্বাদশে থাকার জন্য স্যার কি কোনো নেগেটিভ দেবে না? এটা নেগেটিভটা একটাই দিতে পারে, হয়তো কর্মক্ষেত্র একটু ডিস্টেন্স করে দিতে পারে। ঠিক আছে, কর্মটা একটু দূরে দিতে পারে। কর্মটা কর্ম দূরে দূরে ডিস্টেন্স। হ্যাঁ, দশমপতি দ্বাদশে মানে দশম ভাব সাপেক্ষে দ্বাদশে, তো সেক্ষেত্রে দূরে দিতে পারে। আচ্ছা, এরা কি কি ধরনের পেশার সঙ্গে কানেক্টেড হতে পারে আশা করি বোঝা গেল। এরা হায়ার এডুকেশন মানে টিচিং লাইনে যেতে পারে, যেটা হায়ার স্টাডির দিকে নিয়ে যাবে। ঠিক আছে, যে কোনো জিনিসকে ভীষণ পরিমাণে গভীরতার সাথে বিশ্লেষণ করতে পারে। ঠিক আছে, অষ্টম নবম ভাব যেহেতু অলরেডি উচ্চশিক্ষা। তারপরে এটা হতে পারে কি? হ্যাঁ বলুন। যে কর্মসূত্রে বিদেশ যাত্রা? হ্যাঁ অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। স্যার জ্যোতিষ পড়ানো হতে পারে? হ্যাঁ, উচ্চশিক্ষা হতে পারে। ধর্ম তো জ্যোতিষ পড়ানো, হ্যাঁ ধর্ম, মানে ধর্মীয় কোনো প্রোডাক্ট বিক্রি করা বা বই, ধর্মীয় বই বিক্রি করা, সেটাও তো হতে পারে। অবশ্যই হতে পারে। আর লং ডিস্টেন্স রিলেটেড এত পজিটিভ বললেন যে যা হাত দেবে তাই হবে, তারপরে এই সব কিছুতে সফলতা, এই দারুণ কই কাজ করছে কই। হবে হবে সব হবে, ওয়েট, তার দশা দেখতে হবে না যে ওই গ্রহ অ্যাক্টিভেট হচ্ছে কিনা। এটাও হতে পারে স্যার, এটাও হতে পারে যে দশমপতি নবমে আছে কিন্তু ঘরটা হয়ে গেছে মানে শত্রু ঘর, তখন কিন্তু এই ফলগুলো পাওয়া যাবে না। বা কোনো শত্রু গ্রহকে নিয়ে যদি বসে থাকে তখনও হবে না এগুলো। এটার থেকে সব থেকে ভালো হচ্ছে নবম ভাবে যদি কোনো খারাপ গ্রহের দৃষ্টি, বিশেষ করে শনি, ঠিক আছে, কেতু, তারপরে হচ্ছে ওই লগ্ন সাপেক্ষে শত্রু গ্রহ হতে পারে 6, 8, 12, 6, 8, 12 গ্রহ ওর সাথে কানেক্ট হলো বা দৃষ্টি দিল। তারপরে দেখা গেল নবম ভাব কোনোভাবে গ্রহ যুদ্ধে জড়িত কিনা। এই গ্রহ যুদ্ধ আজকে নতুন ওয়ার্ড। গ্রহ যুদ্ধ কি কি হতে পারে? দেখা গেল কোনো দুটো তত্ত্ব মানে ভিন্ন তত্ত্বের দুটো গ্রহ, ঠিক আছে, যারা খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করেছে, একই নক্ষত্রে অবস্থান করেছে, তখন ওদের মধ্যে গ্রহ যুদ্ধ চলতে থাকে। ঠিক আছে, ওরা নিজেরা নিজেরা যুদ্ধ করতে থাকে, তখন ওই ব্যক্তির জীবনে ফল প্রদান করতে
পারে না। ঠিক আছে, গ্রহ যুদ্ধটা খুব খারাপ। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো আমরা পরে যখন আরো উপরের দিকে যাব তখন আরো পরিচিতি এদের সাথে হয়ে যাব। ঠিক আছে, সুজাতা একটু নবাংশটা দেখে নেবে, হ্যাঁ? নবাংশতে কি আছে ডিটেনটা একটু দেখে নেবে, কারণ এগুলো হবেই। ঠিক আছে, যেগুলো আমরা বললাম এগুলো তো অবশ্যই হবে। এবার যেহেতু তোমার নবম ভাবে কত ত্রিগ্রহী যোগ, তো মানে 3টে গ্রহ বসে আছে, তো 4টে চতুর্গ্রহী যোগ। এবার 4টে গ্রহ তাদেরও আলাদা ভাব আছে, সে ভাবের কারকতাও নিয়ে এসছে নবম ভাবে। এবার সেটা দেখতে হবে যে ওটা কি নিয়ে এসছে, ও আবার কোনোভাবে ওখানে ডিস্টার্ব করছে কিনা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে গ্রহ যুদ্ধে জড়িত আছে কিনা কোনো গ্রহ, যে খুব একদম মিনিমাম ডিগ্রিতে কেউ আছে কিনা, খুব শর্ট ডিস্টেন্সে একই নক্ষত্রে, তখন সেটা সম্ভাবনা আছে। যদি মানে মিত্র গ্রহ হয় তাহলে কিন্তু তার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, শত্রু গ্রহ হলে মুশকিল। স্যার বলছি কারক গ্রহ কি স্যার? আত্মা কারক, ঠিক আছে, যেটা হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট। এটা তো আমি আগের দিন বলেছিলাম, যেটা ব্রহ্মাস্ত্র দিয়েছিলাম যে সেদিনই তো বলেছি আত্মা কারক। সেকেন্ড হাইয়েস্ট বলেছিলেন, সেকেন্ড লোয়েস্ট বলেছি। ওটা হচ্ছে জ্ঞাতি কারক, যেটা আমাদের রোগ প্রদান করে। আচ্ছা, আজকে ওই টপিকে যাচ্ছি না, আমরা যখন আমরা নারী জ্যোতিষ শিখবো তখন আমরা এগুলো করবো। হ্যাঁ, কারণ তাহলে টপিক হারিয়ে যাবে। হ্যাঁ, ওটা একটা আলাদা চ্যাপ্টার, ওটা একদিন লেগে যাবে পুরো, একদিন দুদিন লাগবে। হ্যাঁ বলুন, বলে এটা শেষ করবো, অন্যটা ধরবো। হ্যাঁ বলুন, কোশ্চেন কি? বলছি স্যার, অ্যাকচুয়ালি মানে আমরা D9টা অ্যাকচুয়ালি চুলচেরা বিশ্লেষণটা স্যার আমরা ওইখানটাতেই করি, তাই তো? হ্যাঁ, যে আমার লগ্ন চার্টে কোনো একটা গ্রহকে দেখলাম খুব ভালো অবস্থায় আছে, কিন্তু তার রেজাল্ট আমি কেন পাচ্ছি না। ঠিক আছে, দেখা হলো কোনো একটা গ্রহ বৃহস্পতি নবমে বসে আছে ভাগ্যভাবে, একদম মিত্র ক্ষেত্রে বসে আছে, তারপরে আপনি রেজাল্ট কেন পাচ্ছেন? সেই রেজাল্ট কেন পাচ্ছি না তার উত্তর দেবে নবাংশ চার্ট। ওকে, আবার কোন গ্রহ খুব খারাপ পজিশনে বসে আছে, একদম ধ্বংসকারক গ্রহ অবস্থায় বসে আছে, কিন্তু তারপর ওই ব্যক্তি রেজাল্ট পাচ্ছে না, তারপর ওই ব্যক্তির জীবনে রাইজ হয়ে যাচ্ছে, সেটা কেন? ওই কেনর উত্তর নবাংশ চার্ট দেবে। অর্থাৎ গ্রহদের বলা আমরা ওখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, যে আমরা কর্ম বলি না, যে কর্ম কর্ম কর্ম, সে কি ধরনের কর্ম, কি কর্ম, সেটাও নবাংশ চার্টে গেলে আরো ক্লিয়ার হবে। D10 তো অবশ্যই আছে, সেটা আলাদা ডিভিশনাল চার্ট, কিন্তু একটা শুধুমাত্র যদি নবাংশ চার্টে শিখে রাখা যায় তাহলে বাকি আমার D60 পর্যন্ত যেতে হয় না। আর D60 চার্ট বর্তমান জেনারেশনে আমি তো বলবো 90% মেলে না, 90% ব্যক্তি মেলাতে পারে না। এর কারণ D60 মানে কি বলবো, 1.5 মিনিটে লগ্ন পরিবর্তন করে ফেলে, 1.5 মিনিট ব্যবধানে। এবার হসপিটালে দেখা গেলো কোন একটা বাচ্চা জন্ম নিল, তার তো 1.5 কেন 10 থেকে 15 মিনিট সময়ের ব্যবধান হয়ে যায়, কারণ ডাক্তার তো একজনকে নিয়ে বসে নেই, সঙ্গে কত বাচ্চা একসাথে জন্ম নিচ্ছে। এবার যে মানে নোটিং করছে সে আস্তে আস্তে আসবে তো এক এক করে, সেখানে দেখা গেলো তা 10-15 মিনিট পার হয়ে গেল, তো তাহলে আমার D60 কি করে মিলবে? বোঝা গেল? স্যার আগের দিনে আপনি সম্ভবত নবাংশ নিয়ে একটা কথা বলেছিলেন যে নবাংশে যদি কোনো গ্রহ ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে থাকে সেটা খুব একটা ভালো ফল দিতে পারে না, এরকম মনে হয় কোনো কিছু একটা কথা বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম যে লগ্ন চার্টে কোনো ব্যক্তির যদি মেষ লগ্ন হয়, হ্যাঁ যদি মেষ লগ্ন হয় তাহলে ওই ব্যক্তির 6, 8 এবং 12 নাম্বার রাশি কি হবে? 6 নাম্বার হচ্ছে কন্যা, 8 নাম্বার রাশি হচ্ছে কি বৃশ্চিক, রাইট, আর 12 নাম্বার হচ্ছে মীন, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই রাশিগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, লগ্নকে এবার ভুলে যাও, এবার নবাংশ চার্টে চলে আসবে। নবাংশ চার্টে এই রাশিগুলোতে যে যে গ্রহ বসে থাকবে তারা ওই নেগেটিভ রেজাল্টের সঙ্গে দায়ী হয়ে যাবে, কানেক্টেড হয়ে যাবে। হ্যাঁ বোঝা গেল? সেটা স্যার বৃহস্পতি হলেও কেন, বৃহস্পতি কি খারাপ করে না কারো? বৃহস্পতির মানে বৃহস্পতি যে এতটা খারাপ করে দেবে তুমি ওপর দিয়ে টেরও পাবে না, বুঝতেই পারবে না। স্যার যদি ঘরটা যদি ভালো থাকে, মানে যে গ্রহটার কথা বলছেন ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশের, মনে করুন কোনো গ্রহ বুধ মনে করুন নিজের ঘরেতেই বসে আছে ষষ্ঠ ঘর, তাহলেও সেটা খারাপ করবে স্যার? বুধ তাহলে লগ্ন চার্টে বুধ কন্যা রাশিতেই বসে আছে 6 হাউসে, তাহলে সেটা তো রাজযোগ হয়ে গেল না?
কারণ ভাবের অধিপতি ভাবে বসে আছে স্বক্ষেত্রে, সেটা ভালো রেজাল্ট হলো। এবার উনি যদি আবার লগ্ন নবাংশ চাটে আবার কন্যা রাশিতেই বসে থাকে, তাহলে সে প্রথমত হচ্ছে বর্গোত্তম হলো, তাই তো? ষষ্ঠ ভাবের অধিপতি স্বক্ষেত্রী হলো, তাহলে সেক্ষেত্রে পজিটিভ আসবে। ওকে, যদি স্যার কোনো মিত্র ঘরে বসে থাকে তাও নেগেটিভ আসবে নবাংশ চাটে। আচ্ছা, এবার নেগেটিভিটির এবার যদি আপনি মানে ভলিউমটা মানে চেক করতে যান যে তার নেগেটিভিটি পাওয়ার কতটা হবে, সেক্ষেত্রে আমরা মিত্র গ্রহ, দৃষ্টি, ঠিক আছে, কেন্দ্র, ত্রিকোণ, কোন ভাবে বসে আছে, ঠিক আছে, কোন হাউসে বসে আছে, সেগুলো বিশ্লেষণ করবো। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে। স্যার বলছি নবাংশতে আমরা দৃষ্টি বিচার করতে পারি? নবাংশতে দৃষ্টি বিচার করতে পারি, তবে D9 এর দৃষ্টিটাই বেশি দেখবো। সরি, লগ্ন চার্টের দৃষ্টিটাই বেশি দেখবো। হ্যাঁ, আচ্ছা, ওকে। এবার দশমে চলে আসি। দশম ভাব হচ্ছে কি? কর্মপতি কর্মস্থানে, তাহলে আশা করি আর বলতে হয় না, প্রচন্ড শক্তিশালী একটা রাজ্য তৈরি করে। এদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা থাকে, অত্যন্ত কর্মঠ, দায়িত্বশীল হয় এরা, এবং খ্যাতিবান, যশস্বী, যা যা আছে কর্মক্ষেত্রে সব হয়ে যায় এদের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে নেগেটিভ দিক কি? এরা কর্মকে এত ভালোবাসে না, এই কর্মকে ভালোবাসার চক্করে ফ্যামিলি হারিয়ে যায় এদের। ঠিক আছে, কর্মকে ভালোবাসার চক্করে এদের পরিবারের প্রতি অবহেলা, জীবন সঙ্গীকে সময় না দেওয়া, ঠিক আছে, নিজের ব্যক্তিগত জীবনকে চরম ভাবে অবহেলা করে এরা। ঠিক আছে, এরা কর্মজীবন আর মানে পারিবারিক জীবন আলাদা করে রাখতে পারে না। ঠিক আছে, এদের মধ্যে কর্ম রিলেটেড অহংকার, কর্ম রিলেটেড জেদ এদেরকে ধীরে ধীরে একাকিত্বের দিকে নিয়ে চলে যায়। ওকে, পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে, সবই দেখতে হবে। কি এবার যদি আমরা একাদশ ভাবে চলে যাই, একাদশ ভাবে কি অবস্থা? তাহলে দশমপতি একাদশ ভাবে, এটা তো বিপুল আয়ের এবং ধন সংযোগের যোগ, কর্মক্ষেত্রের মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ উপার্জন করবে। হ্যাঁ, এই যে কর্মই করুক না কেন তার অর্থের উপার্জন অবশ্যই হবে। ঠিক আছে, এটা কর্মক্ষেত্রে ভীষণ শ্রেষ্ঠ আসন নেবে, মানে জাতকের একাধিক আয়ের উৎস থাকতে পারে, প্রচুর হিউজ, ঠিক আছে, মাল্টিপল অপশন থাকতে পারে। এরা হচ্ছে যে কোনো একটা বড় নেটওয়ার্কের হেড হতে পারে, যেহেতু 11th হাউস হচ্ছে নেটওয়ার্ক। ঠিক আছে, সমাজ মাধ্যমে এদের একটা বিশাল মানে সামাজিক স্তরে একটা বিশাল প্রভাবশালী একটা নেতৃত্ব থাকতে পারে, মানে ইমেজ, নেতৃত্ব বলাটা ভুল হবে, এদের একটা ভালো ইমেজ থাকতে পারে, প্রভাবশালী ব্যক্তিদের সাথে ওঠা বসা থাকতে পারে। এরা এমন কর্ম করবে মানুষ কর্মের দ্বারা এদের চিনবে। হ্যাঁ, সমাজে এদের সুনাম খ্যাতি তো অবশ্যই হবে। তো কর্ম করতে করতে খেতে ভুলে যাবে, খাওয়া দাওয়া করা ভুলে যাবে, সেটা দশম ভাবে, সেটা দশম ভাবে। হ্যাঁ, একাদশ ভাবে হচ্ছে ইনকাম হবে, প্রচুর আসবে। ঠিক আছে, এরা যে কাজেই হাত দেবে সেটাই সফল। এরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা কোনো এনজিওর সাথেও যুক্ত হতে পারে। এনজিও কেন? যেহেতু সমাজ না, এনজিও তো সমাজের জন্যই কাজ করে। 11th হাউস তো আমাদের সমাজের স্থিতিকেই দেখায়। কর্মের মাধ্যমে এদের ইচ্ছা পূরণ হবে। ঠিক আছে, যতদিন না কর্মক্ষেত্রকে অ্যাক্টিভেট করবে ততদিন এদের কোনো ইচ্ছাই পূরণ হবে না। এদের ছোট বড় সব ইচ্ছা পূরণ হবে ওই কর্মের মাধ্যমে। আচ্ছা, এদের জীবনে কমিউনিটিতে সেবা করতে পারে, তো যে কোনো কমিউনিটিতে সেবা করা বা সোশ্যাল সার্কেল, ফ্রেন্ড সার্কেলে বললাম তো, ক্যারিয়ার ভালো হতে পারে। বললাম তো, সমাজ মাধ্যমে একটা বিশাল বড় নেটওয়ার্ক থাকতে পারে। এবার নেটওয়ার্ককে উনি যেভাবে ইউজ করবেন। ঠিক আছে, ঠিক আছে। তবে এদের নেগেটিভিটি কি? বন্ধুদেরকে জাতক কি বন্ধুদের কাছ থেকে কর্মপ্রাপ্তি হবে নাকি বন্ধুদেরকে কর্ম দেবে, বন্ধু বা বড় ভাই এরকম? এটা বলতে পারি আমরা যে কর্মক্ষেত্রে বন্ধুদের একটা বিশাল বড় ইম্প্যাক্ট থাকতে পারে, বা বন্ধুদের সাথে উনি কোনো কর্ম করতে পারে। তাহলে 4-5 বন্ধু মিলে একটা বড় উদ্যোগ শুরু করে দিল, বন্ধুরা, অর্থাৎ বন্ধুরা কর্মের সাথে কানেক্টেড হবে। ঠিক আছে, বড় ভাই বোন এনাদেরকে হেল্প করতে পারে। এদের মধ্যে কি নেগেটিভিটি হচ্ছে, এদের মানে প্রাপ্তির কোনো শেষ থাকে না। ঠিক আছে, যেহেতু একাদশ ভাবের কোনো ইচ্ছার শেষ হয় না। ঠিক আছে, একাদশ ভাবের ইচ্ছাকে শেষ করে কে? দ্বাদশ ভাব, ওই জন্য তার বসে থাকে। ঠিক আছে, দ্বাদশ ভাবের দ্বাদশে বসে থাকে একাদশ। ঠিক আছে, তো কর্মক্ষেত্রে এদের মানে কি বলবো, আয়ের ইচ্ছা শেষ হয় না, তাই এরা অনেক ক্ষেত্রে অন্যায়ের পথে গিয়ে
মানে ইনকাম হয় এদের, ঠিক আছে। কর্মক্ষেত্রে ঘুষ আসতে পারে, মানে ওয়ান টাইপ অফ ইলিগাল ইনকাম এদের আছে, অনেক শর্টকাট উপায় এরা অর্থ উপার্জন করতে লোভ দেখা যেতে পারে। আচ্ছা, কর্মক্ষেত্রে তৃপ্তির অভাব। তৃপ্তির অভাব কেন বললাম? সব সময় কিসের পেছনে শুরু এরা? অর্থ, অর্থ, আমার আরো চাই, আরো চাই, কারণ 11,000 তাড়া করছে, ঠিক আছে, আর 11,000 তৃপ্তি কোনোদিন মেটে না, ঠিক আছে। এই হচ্ছে তার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। এবার যদি দ্বাদশ ভাবে বসে, দ্বাদশ ভাবে বসলে কি হবে? স্যার বিদেশি কোনো কর্মের সাথে যুক্ত থাকতে পারবে, হ্যাঁ, বা বিদেশে গিয়ে কোনো কর্ম করতে পারবে। ওকে, বা আর দ্বাদশ ভাবে হচ্ছে হসপিটাল, ঠিক আছে, হসপিটাল বা আশ্রম বলা যেতে পারে। আশ্রম হচ্ছে ধার্মিক স্থান, তো দ্বাদশ ভাব ধর্মস্থান বা মুক্তির স্থান, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হসপিটাল বা আশ্রম কেন্দ্রিক কোনো কর্মের কোনো সঙ্গে, কাজের সাথে যুক্ত থাকতে পারবে, মানে হসপিটাল রিলেটেড কোনো কাজ, হ্যাঁ, কোর্টের কোনো যেমন কাজের সাথে clinic, যুক্ত থাকতে পারবে। হ্যাঁ, কোর্ট, অবশ্যই, ক্লিনিক, মেডিসিন। হ্যাঁ। দ্বাদশ ভাব হচ্ছে গোপন শত্রুর ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে একদম প্রকাশ্যে শত্রু, আর দ্বাদশ ভাব হচ্ছে গোপন শত্রু, যেটা আমাকে সঞ্জিত দা বলছিল, কেতুস কানেকশন বলছিল, কিন্তু দ্বাদশ ভাব গোপন শত্রুতার কারণ। তো এরাও গোয়েন্দা বিভাগে চাকরি করতে পারে, সাইবার সিকিউরিটিতে করতে পারে, ল্যাবরেটরিতে কাজ করতে পারে, ঠিক আছে, যেখানে একাকিত্ব থাকবে, একান্তে গবেষণা রিলেটেড কর্মকাণ্ড করতে পারে। তবে এদের কর্মক্ষেত্রে বারবার পরিবর্তন এবং বাধা আসতে পারে, ঠিক আছে, বারবার এদের কর্মক্ষেত্রে এখানে যাও সেখানে যাও পরিবর্তন, অর্থাৎ দূরে দূরে যেতে হতে পারে। হ্যাঁ, ওই যে গুপ্ত শত্রু তো রয়েছেই অলরেডি, তাদের ষড়যন্ত্রের শিকার হতে পারে, নানা প্রকার আইনি জটিলতাও এদের ফাঁসতে হতে পারে, ঠিক আছে। তারপরে যেমন ঝুম্পাদি বললো, এরা ল রিলেটেড কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে। আবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ইনি যদি আধ্যাত্মিক গুরুর কাজ করেন, সেটাও খুব ভালো কাজ হবে, ঠিক আছে। ব্যক্তিকে মুক্তির রাস্তা দেখাচ্ছে, ঠিক আছে, ব্যক্তিকে কুণ্ডলী জাগরণ শেখাচ্ছে, এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে উনি জড়িত থাকতে পারে। বোঝা গেল? তবে মেডিটেশন, যোগা হতে পারে। আচ্ছা, তবে ইনি না হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যয় করতে পারে, কারণ দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ের কারণ। এই দ্বাদশ ভাব তো আবার হসপিটালও আসছে না স্যার ওখান থেকে? প্রভু, আমরা তো প্রথমে ওটাই বললাম যে হসপিটাল বা আশ্রম রিলেটেড কর্মের সঙ্গে। আচ্ছা, ঠিক আছে, এনারা হচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর ব্যয় করে, মানে কর্ম যদি 10 টাকা ইনকাম করে, এরা 12 টাকা দান ধ্যান করে আসে, ঠিক আছে। তবে তাহলে এদের কি ধরনের কাজ করা উচিত? এদের কি ধরনের কর্ম করা উচিত? এরা যদি কৃপণ হয় তাহলে কিন্তু পয়সা রাখতে পারবে না, এরা খরচা করলে তবে এদের ইনকাম বেড়ে যাবে, ঠিক আছে। দ্বাদশ ভাবকে ব্যালেন্স করতে হবে। ওকে, এইভাবে আমরা এর রেমেডি করতে পারি। আশা করি বোঝা গেল, আশা করি সবাই বুঝতে পেরেছে দশম ভাব অর্থাৎ কর্ম, কর্ম কিভাবে আমরা বিচার করতে পারি। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে আজকে দশমপতি পর্যন্তই থাক, সময়ও হয়ে গেছে, আবার দেখি আমরা